অমৃতা করেছো? হ্যাঁ পেয়েছি, কিন্তু আমার এখনো করা হয়নি, করা কারণ আমি হয়নি? ডান্স ক্লাস আপনার করিনি। আমি আজকে ওই ভিডিওটা দেখলাম। বেশ, ঠিক আছে। হ্যাঁ, আমি বৃষ করে নেবো স্যার, আজকে দেখলাম করতে আমি তো করে হবেই, নেবো। করতে হ্যাঁ হ্যাঁ হবেই। স্যার। বিষ্ণু নায়েক। হ্যাঁ স্যার করেছি, তবে কিছু কিছু জায়গায় আটকাচ্ছি। আটকানোর জন্য তো আমি আছি, শেখার জন্য এখানে এসছো। হ্যাঁ স্যার। করেছো, বেশ কিছুটাই করেছো, তাই তো? বেশ, হ্যাঁ ঠিক স্যার। আছে। চন্দনা মণ্ডল। হ্যাঁ স্যার, কিছু কিছু ওয়ার্ড আটকাচ্ছে। আটকাক না, কোনো অসুবিধা কিছু নেই, আমি তো আছি তার জন্য। কমলিকা দাস। হ্যাঁ স্যার, করছি, এখনো সব করে উঠতে সব পারিনি। হবে না, কারণ কেবলমাত্র ততটুকুই হ্যাঁ করবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অবধি শিখিয়েছি, প্রেজেন্ট হ্যাঁ পারফেক্ট হ্যাঁ, কন্টিনিউয়াস অবধি করবে। ঠিক মানে আছে। যারা যারা নতুন আছো ক্লাসে, বা যারা যারা করনি, তারা ব্যাপারটা বুঝে নাও। আমি তোমাদের নোটটা তোমাদের সুবিধার জন্য আগে আগে দিয়ে দিয়েছি। এবার আমি ঠিক টেন্সের যতটুকু পোর্শন শেখাবো, তোমরা ওই পোর্শনটুকু ওখানে প্র্যাকটিস করবে। ওকে? আর একটা ব্যাপার, ওখানে যে 294খানা তো ট্রান্সলেশন আছে, আমি যদি সবকটা ট্রান্সলেশন ক্লাসে মেলাতে চাই, তাহলে তোমাদের ক্লাসগুলো বেফালতু নষ্ট হবে, যেহেতু তোমরা পেইড ক্লাস করছো। ঠিক আছে? তো আমি যেটা করব, বেশ কিছুটা মিলিয়ে দেবো, আর বাদ বাকির অ্যান্সারটা দিয়ে দেবো। এবার অ্যান্সারটা দিয়ে দিলে তোমরা নিজেরাই মিলিয়ে নিতে পারবে। তারপরে ক্লাসে যার যেটুকু যেখানে অসুবিধা আছে, সেটা আমাকে সরাসরি প্রশ্ন করবে, আমি তার উত্তর দিয়ে দেবো। তাহলে এই প্রসেসটাই ফলো করতে হবে, এই কারণে যাতে তোমাদের সুবিধা হয় এবং ক্লাসটা নষ্ট না হয়। কারণ আমাদের কিন্তু টেটের পড়াটা দ্রুততার সঙ্গে শুরু করতে হবে, যেটা আমরা এখন পর্যন্ত করতে পারিনি। এটা কেবলমাত্র তোমাদের ইংলিশের দুর্বলতাটা কাটানোর জন্য এই টেন্সটা শেখানো। কারণ এই টেন্সটা না জানলে ভয়েস চেঞ্জ, ন্যারেশন এবং কারেক্টিং সেন্টেন্স, এগুলো সবকটাই কিন্তু আছে, এগুলো শিখতে পারবে না। সেই জন্যই এই টেন্সটা আগে করানো। ওকে? স্যার, একটা কথা বলার বলো ছিল। বলো বলো, যার দেয়া প্রশ্ন বলছি, করো। বলছি যে ওই সিঙ্গুলার প্লুরাল বা জেন্ডার বা সিনোনিম অ্যান্টোনিম এইগুলো তো মুখস্থের ব্যাপার আছে, এইগুলো হুম, তো সময় সাপেক্ষ। তো আগে দিলে একটু মুখস্থ করার সময় তাহলে পেতাম আর কি। পড়াটা হ্যাপাজার্ড হবে, যে কোনটার পর কোনটা হবে। এর একটা ভালো, প্রশ্নটা ভালোই করেছো। এর একটা সহজ উপায় বের করে ফেলেছি। সেটা হচ্ছে, আমি এই দু একদিনের মধ্যেই তোমাদের গ্রুপে একটা লিস্ট দেব। আমার তো সপ্তাহে একদিন করে ক্লাস, কোন ক্লাসে কি করাবো এবং কোন টপিকের পর কোন টপিক করাবো পর পর। এবার থেকে তোমরা পরের যে ক্লাসগুলো করবে, পরের 6 মাস, 5 মাস, 6 মাসই ধরো, আমি ফেব্রুয়ারি অবধি টার্গেট নিয়েছি সিলেবাস শেষ করার। এই ফেব্রুয়ারির অবধি 6 মাস হয়, এই 6 মাসে কোন ক্লাসে কি করাবো তার পুরো শিডিউল পেয়ে যাবে। তাতে তোমাদের পক্ষে দেখতে সুবিধা হবে, মানে দেখলে সুবিধা হবে। বুঝতে পেরেছো কথাটা? মানে এই পুরো 6 মাসের হ্যাঁ, 6 মাসের পুরো ছমাসের কোন ক্লাসে শিডিউলটা। কি হবে। মানে আমি তো আর 6 মাসে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এরকম ভাবে পরপর দেবো। তাই এটাতে তোমাদের সুবিধা হবে যে কোন ক্লাসের পর কোন ক্লাসটা হবে, সেটা তোমরা জেনে যাবে এখান থেকে। ঠিক আছে? আর যদি আমি এখন একটা সিনোনিমের নোট দিয়ে দিলাম, একটা সিঙ্গুলার প্লুরালের নোট দিয়ে দিলাম, দিতেই পারি, কিন্তু তাতে কি হবে, পড়াটা হ্যাপাজার্ড হবে। কারণ আমরা তো একটা গতি নিয়ে এগোচ্ছি, টেন্সটা শেষ হোক, তারপরের টপিকটা আমরা ধরবো। কথাটা বুঝেছো? তবে আসলে টেন্সটা স্যার এই শেষ হতেই একটু মুখস্থের, সময় লাগবে, পরের টপিকগুলো খুব দ্রুততার সঙ্গে শেষ হবে। বুঝেছো চন্দনা? আসলে ওটা মুখস্থের ব্যাপার, তো সেই জন্য মানে প্রচুর তো বুঝতে, ও মুখস্থ তখনও করতে পড়তে হবে। হবে, একে জানি মুখস্থের ব্যাপারই বেশি। একটু ওয়েট স্যার করো। মোটামুটি কত মুখস্থ করতে হবে? পড়তে হবে, কম্পিটিটিভ এক্সাম পাস করতে গেলে এই মুহূর্তে যা কম্পিটিশন, প্রচন্ড খারাপ সিচুয়েশন। তোমাদের এখানে আছো কেউ 2017 সালে টেট দিয়েছিল, এরকম কেউ আছো? দু হাজার না সতেরো স্যার, সালে 14 দিয়েছি, 17 দিইনি। 17তে হ্যাঁ দিয়েছো স্যার এরকম? স্যার দিয়েছিলাম। আমি আমি স্যার আছি। বেশ, ঠিক আছে। যারা আছো তাদের জন্য সুখবর হচ্ছে এটাই, আমি ভিতর থেকে যেটুকু জানতে পারলাম, যে 2017 সালে বেশি জন পাস করেনি, এবং যারা পাস করেছে তাদের পক্ষে কিন্তু খুবই কম্পিটিশন নেই বললেই চলে, চাকরি পাবার প্রবল সম্ভাবনা। যদি 2017 সালে হয়ে যায় তো খুব ভালো, না হলে ভীষণ ভালোভাবে পড়াশোনা করো। 2017 সালের রেজাল্টটা চটপট বেরিয়ে যাচ্ছে। এটার একটা সুখবর হচ্ছে এটাই, যে 2017 সাল বেরিয়ে যাওয়া মানেই
2022 সালে পরীক্ষা কনফার্ম হবেই পরীক্ষা। তো সেই হিসাবে একটু ভালো করে প্রিপারেশনটা নেবে। ওকে, চলো আমরা পুরোপুরি চলে আসি। স্যার এই ডিএলএড বলো। ডিএলএড এর কি বিএড দের থেকে কম গুরুত্ব দেওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে? ডিএলএড দের কম গুরুত্ব তো দেবে না, প্রাইমারিতে তো ডিএলএড দের সবার আগে গুরুত্ব দেবে। তুমি কোনটার তাহলে জন্য ওই প্রশ্ন যে করছো, আপার প্রাইমারি? না না, আমি প্রাইমারির জন্যই প্রশ্ন করছি। প্রাইমারিতে ডিএলএড দেরই আগে গুরুত্ব, বিএড দের নয়। কিন্তু 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 ওরকম ওই কোনো গুরুত্ব, হ্যাঁ, ওরকম কোনো গুরুত্ব টুরুত্ব দেবে না। এনসিটি যেহেতু নিয়ম দুজনই সমান, এটা এখানে গুরুত্বের ব্যাপার নেই, এখানে যে ট্রেন অ্যান্ড নন ট্রেন, ঠিক আছে। তবে রাজ্য মানে যদি চায়, টেটের হ্যাঁ বলে দিচ্ছি, যেহেতু শিক্ষা যুগ্ম তালিকাভুক্ত, তাই রাজ্য যদি চায় যে আমি এইটাকে বেশি গুরুত্ব দেব, ডিএলএডটাকে আগে নেব, সেটা করতে পারে, কিন্তু আমার মনে হয় না সেটা করবে, কারণ সেটা একটা কঠিন প্রসেস। এই নিয়ে আবার আবার কেস তো চলছে অলরেডি, আবার কেসের পর কেস হবে, আবার পদ্ধতি ডিলে হয়ে যাবে, পরীক্ষা নিতে পারবে না, এইসব জটিলতার মধ্যে যাবে না। সরকারের এখন স্পেসিফিক যেটা নীতি, প্রশ্ন কঠিন করো, পাস কম জনকে করাও, যে কজন পাস করবে তারা ইন্টারভিউতে আসুক, চাকরি পাক। এই কারণে কম পাস করবে করাবে, এটা ভালো করে একটা বিষয় বুঝে নাও, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বোঝার দরকার তোমাদের। 12 সাল এবং 14 সালে যখন প্রশ্ন পশ্চিমবঙ্গে হয়েছিল, টেট পরীক্ষা যখন পশ্চিমবঙ্গে হয়েছিল, তখন এরা টেট নিতে ছিল অদক্ষ, মানে প্রথম টেট হয়েছিল পশ্চিমবঙ্গে, তার ফলে সেটা ঠিকঠাক প্রসেস ফলো করে হয়নি। 12 সালের টেট তো 150 নম্বরেও হয়নি, এটা জানো। এবার নিয়ম কি 100 হয়েছে, নাম্বার। হ্যাঁ এবার কি নিয়ম হয়েছে, যে টেট পাস মানে আজীবন সার্টিফিকেটে ভ্যালিডিটি। তাহলে কি হচ্ছে, টেট একবার পাস করবে, সে পরের বার ইন্টারভিউ দেবে। এবার অলরেডি 14 সালের অনেক ক্যান্ডিডেট আছে যারা টেট পাস করে আছে, চাকরি পায়নি। 17 সালে যদি পাস করে কিছু বাদ থাকে তারা আছে, 12 সালেও কিছু পাস করেছে যারাও সার্টিফিকেট পেয়েছিল এবং আজীবন ভ্যালিডিটি হয়ে গেছে। তাহলে যদি 22 সালে পরীক্ষা নেয়, সেখানেও পাস করবে। তাহলে ওদের কিন্তু সেই 12 থেকে 22 সব ক্যান্ডিডেটদের যাদের বয়স আছে তাদের ইন্টারভিউতে ডাকতে হবে। হ্যাঁ, ওরা এটা করতে পারে যে একটা স্পেসিফিক কাট অফ ঠিক করে দিতে পারে, যে এই কাট অফের উপরে যারা বা মধ্যে যারা তারাই আসো, বাদ বাকিদের বাদ, এটা করতে পারে। কিন্তু তা সত্ত্বেও ইন্টারভিউটা তাও জটিলতা সৃষ্টি হবে, এটাই যে বেশি পরিমাণে সংখ্যক স্টুডেন্টদের ইন্টারভিউতে ওদের ডাকতে হবে, অনেক দিন ধরে ইন্টারভিউ চলবে, এতে অনেক বেশি টাকা খরচ। আর যতদিন ইন্টারভিউ চলবে তার মধ্যে কেস হওয়ার সম্ভাবনা বেশি, এই সমস্ত জটিলতা তৈরি হবে। তাই নিয়ম হচ্ছে যে প্রশ্ন কঠিন করো, পাস খুব মিনিমাম করুক, যারা করুক তারাই চাকরি পাক। ব্যাপারটা বুঝেছো? তাই 17 সালের প্রশ্ন অত কঠিন হয়েছিল। কিন্তু স্যার কঠিন হোক, ওরা কিন্তু রুলস মেনটেন্স করেছে, মানে সমস্ত জিনিস টাচ করে করে গেছে। করুক, কোনো জায়গায় যে এটা একটা ভুল ধারণা, বলে দিচ্ছি, লাস্ট প্রশ্ন তবে পড়াবো। স্টুডেন্টরা ভাবে যে এনসিটি বোধহয় সরকারকে বলে দেয় যে কিভাবে কোশ্চেন করবে, কিন্তু এনসিটি সরকারকে বলে না, এনসিটি গাইডলাইন প্রোভাইড করে। গাইডলাইন আর নিয়ম আলাদা বিষয়। গাইডলাইন মানে যে এইভাবে তোমরা পরীক্ষা নাও, তোমাকে আমি সাজেশন দিচ্ছি, তুমি এটা পুরোপুরি নাও মানতে পারো, ঠিক আছে। তাহলে এনসিটি গাইডলাইন প্রোভাইড করলো, গভর্নমেন্ট কি করলো, সেখান থেকে কিছু প্রশ্ন এদিক ওদিক করেছে, কিন্তু সেইটা কোনো কেস জেতে না। এটা স্টুডেন্টরা কেস করেছে কিন্তু এতে কেস জিতবে না। হ্যাঁ, যদি সরকার প্রশ্ন ভুল করতো, উত্তর ভুল দেখতো, তবে সেই কেস জিততো। যেটা ছটা কোশ্চেন ভুল করেছিল সেই কেস জিতেছে স্টুডেন্টরা, তাদের কিন্তু পুনরায় ইন্টারভিউ নিয়ে চাকরিও পেয়েছে তাদের মধ্যে, এটা হতে পারে। কিন্তু গাইডলাইন যে প্রোভাইড করে, এবার সরকারের তো ইখতিয়ার আছে, কারণ শিক্ষা তো যুগ্ম তালিকাভুক্ত, সরকার সেই গাইডলাইন ফলো করে প্রশ্ন এদিক ওদিক করতে পারে, এটার জন্য কখনো কেস হয় না। তোমার প্রিপারেশনটাও সেই লেভেলেই নিতে হবে যাতে তুমি সব রকম পরিস্থিতির সম্মুখীন হতে পারো, ঠিক আছে। চলো পড়াই। শুনতে পাচ্ছ প্রত্যেকেই? স্বরূপ মণ্ডল, সুস্মিতা মহাপাত্র, সুস্মিতা চক্রবর্তী, সুরজ মোল্লা, হ্যাঁ স্যার সাগরিকা শুনতে রয়, পাচ্ছি। ওকে, রিয়া গোস্বামী, রীতি স্যার শুনতে চৌধুরী, পাচ্ছি। ওকে, প্রতীক সরকার, মোহাম্মদ রাসিরউদ্দিন, বেশ, লক্ষ্মীশ্রী সিং, শুনতে পাচ্ছি। বেশ, ঠিক আছে। চলো, আমরা শিখেছিলাম লাস্ট কোথায়,
প্রেজেন্ট, আরেকবার বলো একটু, যে কোনো একজন বলো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস, দ্যাট মিন্স প্রেজেন্ট টেন্স কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, আমরা আজকে চলবো পাস্ট টেন্স থেকে। খুব ভালোভাবে বুঝে নাও, একটু সহযোগিতা করো। আমি দ্রুততার সঙ্গে যতটা পাচ্ছি আজকে টেন্স এগিয়ে নিয়ে যাবো এবং টেন্স খুব তাড়াতাড়ি শেষ করবো আমি। সব ব্যাচকেই খুব ভীষণ তাড়াতাড়ি ভাবে শেষ করছে এই কারণেই, কারণ আমার মাথায় আছে যে তোমাদের কিন্তু পরীক্ষা হবে এবং সিলেবাস শেষ করে রিভিশনও দিতে হবে। এবং তোমাদের তো একটা গ্রুপে অলরেডি পরীক্ষার জন্য একটা রুটিন দিয়েছি, দেখতে পেয়েছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওই তারিখে, ওই যে তারিখ মেনশন করা আছে ওই তারিখে কিন্তু পরীক্ষা হবে। এবং সেইভাবে যেটুকু লেখা আছে তোমাদের রুটিন অনুসারে, তারা আমি দেখে বলে দিচ্ছি। একজন বলো তো, ফিফথ ব্যাচ ইএমএস ফিফথ সিলেবাস কি দেওয়া আছে দেখে বলো। স্যার এখন তো দেখতে পাবো না, ওটা তো ব্যাক করে আবার পাবে, যেতে হবে। ব্যাক করতে পারা যায়। Two unseen passage হুম, and grammar and verbal ability. ঠিক আছে, ওকে। নেক্সট ক্লাসে আমি একটু আনসিন প্যাসেজের আনসিনটা, আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি। ওখানে কি আছে, টু আনসিন প্যাসেজ, তাই না? অ্যান্ড ভার্বাল এবিলিটি, তাই তো? Yes, sir. হ্যাঁ স্যার। Unseen prose passage. আনসিন প্রোজ প্যাসেজ এন্ড ভার্বাল এবিলিটি। কবে পরীক্ষার তারিখটা বলো তো একটু। 25/9। 9 স্যার। 25/9, মানে 1 মাস মতো বাকি। ঠিক আছে, ওকে, হয়ে যাবে। করিয়ে দেবো যেটা আছে। স্যার এরর কারেকশনের ওইটা তো এখানে, ওটা কার মধ্যে পড়ছে তাহলে? তোমাদের ওখানে গ্রামার কথাটা লেখা আছে না, গ্রামার। এই গ্রামার মানে এর মধ্যে সবকিছু আছে, ঠিক আছে? তবে স্পেসিফিক কিছু গ্রামারই আমি তোমাদের করাবো যেটা আসবে পরীক্ষায়। আর এখান থেকে যারা পিটি পরীক্ষা দিচ্ছ তাদের গ্রামার, তাদের সরাসরি এরর কারেকশন আছে। এখানে সবাই টেটের তো, না পিটিও আছো? হ্যাঁ স্যার। যারা পিটি আছো তাদের ওই সমস্ত আছে। পিটি সিলেবাস কিন্তু, মানে তুমি যে পিটি আছো সে কি বলে ভর্তি হচ্ছ, পিটি না টেট? ঠিক আছে, টেটই করো। প্রাইমারি টেটের জন্য স্যার। পিটি সিলেবাসটা কিন্তু একটু আলাদা। স্যার বলো। 25/9 তো সানডে পড়ছে, তো সানডে স্যাটারডে, ও সরি হ্যাঁ, স্যাটারডে, ওটা রুটিন দেখেই করা হয়েছে, ওই দিনই পরীক্ষা হবে। তার আগে পরীক্ষার যেটুকু সিলেবাস কমপ্লিট করে দেবো আমি। চলো আমরা পরের মধ্যে আসি সরাসরি, আর কথা নয়। দেখো, আমরা আজকে শিখছি পাস্ট টেন্স। পাস্ট টেন্সে অর্থাৎ যে কাজটা অতীতকালে হয়ে গেছে, ঠিক আছে, আগে হয়ে গেছে, এই যে কাজটা ঘটে গেছে অলরেডি, সেই কাজের ক্ষেত্রে আমরা পাস্ট টেন্স ব্যবহার করি। ঠিক আছে, বাংলা ক্রিয়াপদের শেষে, যার শেষে ল থাকে, ল হয়, যেমন করেছিলাম, লা, লয়াকা, লয়ের উপরে জোর দেওয়া হবে, এই ধরনের কথাই আমাদের সবথেকে বেশি পাস্ট টেন্স হিসেবে ব্যবহৃত হয়। ঠিক আছে, ধরো আমি যদি একটা সেন্টেন্স বলি, আমি একটা বাংলায় সেন্টেন্স লিখছি, একটা বাংলায় সেন্টেন্স লিখছি। ধরো আমি লিখলাম, আমি কাজটি করেছিলাম। আমি ধরো লিখলাম, আমি ফুটবল খেলেছিলাম, এই কথাটা লিখলাম, আমি ফুটবল খেলেছিলাম। এই যে কথাটা লিখলাম, তার মানে এটা বেসিক্যালি পাস্ট টেন্স, কারণ যে কাজটা অলরেডি হয়ে গেছে, বহু আগেই সংঘটিত হয়ে গেছে।
তাহলে এই ধরনের সেন্টেন্সে আমরা কি ব্যবহার করি? পাস্ট টেন্স। মিউট করে নাও। মোহাম্মদ শরীফ কিছু বলছো? স্যার বলছি লেখাটা স্যার বুঝতে পারছেন, একটু বড় করেন। ঠিক আছে। এছাড়াও স্ক্রিনে হাত দেবে, স্ক্রিনটা বড় হয়ে যাবে। লেখাটা এইভাবে স্ক্রিনে হাত দেবে, স্ক্রিন টাচ করলে স্ক্রিন বড় হবে, জুম হবে স্ক্রিন টাচ করলে। যাই হোক, চলে আসি পরের মধ্যে। তাহলে আমি ফুটবল খেলেছিলাম, এটা যেহেতু পাস্ট টেন্স, অতীতকালে ঘটেছে, এই ধরনের টেন্সের মানে এই ধরনের টেন্সের যেটা গঠন রীতি হয় সেটা হচ্ছে সবার আগে বলবে সাবজেক্ট, এরপরে আমরা ভার্বের পাস্ট ফর্ম বসাবো। প্রত্যেকটা ভার্বের 3টে করে ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। সেকেন্ড যে ফর্মটা একে আমরা বলি পাস্ট ফর্ম, তার মানে টু এনডি ভার্ব, ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস বলবে অবজেক্ট। এই হচ্ছে এই ধরনের সেন্টেন্স গঠন করার ফর্মুলা। ঠিক আছে, তাহলে এই ফর্মুলা অনুসারে যদি আমরা এই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করি, আমি ফুটবল খেলেছিলাম, তাহলে এখানে সাবজেক্টকে অবশ্যই আমি, দ্যাট মিনস আই। এবার খেলা ইংলিশ কি? প্লে। এর পাস্ট ফর্ম কি? প্লেইড। প্লে, প্লেইড, প্লেইড মানে সেকেন্ড ফর্ম প্লেইড, তার মানে আই প্লেইড, PLAYED। তাহলে আই প্লেইড কি খেলেছিলাম? ফুটবল। আই প্লেইড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। তাহলে এই সেন্টেন্সটা যেটা গঠন রীতি, সেই গঠন রীতি অনুসারে কি হলো? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম এবং তারপরে অবজেক্ট। ফুটবলকে, খেলাকে প্রশ্ন করো কি খেলেছিলাম? ফুটবল। ফুটবলটা তাই এখানে অবজেক্ট। ঠিক আছে, আমরা প্রতিদিন যে কাজটা করি, এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে? আমি ফুটবল খেলছিলাম না, তাই তো? আমি ফুটবল খেলছিলাম না। আমি এটাকে একটু আই লিখে, ডিডেন্ট আই ডিডেন্ট প্লে ফুটবল। বেশ, আমি ফুটবল খেলছিলাম না, এটাকে আমি প্রথমে লিখে নিলাম। এইবার তোমরা প্রেজেন্ট টেন্সে শিখেছো, যে প্রেজেন্ট টেন্সে শিখেছো যে আমরা যদি নেগেটিভ করতে চাই কোনো একটি পজিটিভ সেন্টেন্সকে, তাহলে আমাদের কি করতে হয়? ডাজ এবং ডু এর হেল্প নিতে হতো। প্রেজেন্ট টেন্স যে ভালো পারবে সেই টেন্স শিখতে তার কাছে 5 মিনিট, তাহলে সেখানে ডু এবং ডাজ এর হেল্প নিতে হতো। পাস্ট টেন্সে একটু সুবিধাজনক, এখানে ডাজ বলে কিছু নেই, শুধু ডিড এরই হেল্প আমি নেব। ঠিক আছে, তাহলে প্রথমে আই ডিড নট, কারণ এটা নেগেটিভ শব্দ, তাহলে আই ডিড নট PLAY প্লে। এইখানে গিয়ে একটা জিনিস শুধু একটুখানি মনে রাখতে হবে, আর কিছুই না, সেটা হচ্ছে এখানে কিন্তু প্লে কথা হবে, মানে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। কেন? এখানে কিন্তু প্লেড ছিল, কিন্তু এখানে প্লে হবে কেন? কারণ তুমি ডিড ব্যবহার করেছো, এটা অলরেডি একটা পাস্ট টেন্স। একটা সেন্টেন্সে দুটো পাস্ট টেন্স হয় না কখনোই, তাই এটা যেহেতু পাস্ট টেন্স ব্যবহার করেছো, তাই পরেরটা সর্বদা প্রেজেন্ট টেন্স হবে। ঠিক আছে, তাই আই ডিড নট প্লে, বাদ বাকি যেটা আছে ফুটবল, ফুটবল বসে যাবে। এবার যদি এই সেন্টেন্সটাকে আমি প্রশ্ন করি, এই সেন্টেন্সটাকে যদি প্রশ্ন করি, আমি কি ফুটবল খেলছিলাম? আমি ফুটবল খেলছিলাম, প্রশ্ন হবে আমি কি ফুটবল খেলছিলাম? বলো একজন উত্তর। Did I play football? আমি কি ফুটবল খেলছিলাম? আমি কি কি যুক্ত করে দিই একটা। হ্যাঁ বলো, কি বলছো? কনফিডেন্টলি বলো। Did I play football? তাহলে ডিড আই প্লে ফুটবল? কোশ্চেন মার্ক। আমি কি ফুটবল খেলছিলাম? কারণ কোশ্চেন করতে গেলেও আমাদের এই ডিড এর হেল্প নিতে হবে। ঠিক আছে, তাহলে ডিড আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলছিলাম? এবারে এইটাকে প্রশ্ন করো, আমি ফুটবল খেলছিলাম না, এটাকে যদি প্রশ্ন করি, প্রশ্নটা কি হবে? আমি কি ফুটবল খেলছিলাম না, নেগেটিভ ইন্টারোগেটিভ হবে। বলো ডিড কে আই বলবে? নট Did I not play football? Play football? শুধু প্লে ফুটবল শুনলাম। Did I not play আমি football? কি ফুটবল খেলছিলাম না? কোশ্চেন মার্ক। চলো প্রশ্ন করি, কি হবে? ডিড আই নট প্লে ফুটবল? কোশ্চেন মার্ক। শুধু এখানে একটা জিনিসকে মনে রাখতে হবে, কি আই এর পরে নটটা হবে। এটা প্রথম দিনে আমি শিখিয়ে দিয়েছিলাম যে প্রোনাউন থাকলে তারপরে নট হয়, ব্যাস। বাদ বাকি সেম জিনিস, একই জিনিস, একই নিয়ম মাফিক এই কাজগুলো হয়েছে। যতটুকু বললাম এতক্ষণ পর্যন্ত, এর মধ্যে কোনো অসুবিধা আছে?
না স্যার। না না স্যার স্যার আমি দুটো বা না স্যার তিনটে করতে দিচ্ছি, তারপরে আবার এগোচ্ছি সামনে, ঠিক আছে? চলো লেখো 1 নম্বর। লেখো আমি কাজটি করেছিলাম। আমি কাজটি করেছিলাম। 2 নম্বর লেখো তার ছেলেবেলা লন্ডনে কেটেছিল। তার ছেলেবেলা লন্ডনে কেটেছিল। আমি কাজটি করছিলাম, আমি কাজটি করেছিলাম, পরেরটা বললাম তার ছেলেবেলা লন্ডনে কেটেছিল। আমি টেট পরীক্ষা দিয়েছিলাম। করো এই তিনটে, তাড়াতাড়ি করো। তিনটে নয়, তোমাদের হবে 12টা। 12টা সেন্টেন্স হবে, করো তাড়াতাড়ি। স্যার 3 নম্বরটা কি বললেন আরেকবার বলুন। আমি টেট পরীক্ষা দিয়েছিলাম। হয়ে গেলে বলবে তাড়াতাড়ি, হয়ে গেলে বলবে।
হয়েছে স্যার। বাকিরা তাড়াতাড়ি করো। হয়ে গেছে হয়ে গেছে স্যার। চলো বলো, চন্দনা মন্ডল ফার্স্ট 1 নম্বর বলো। হ্যাঁ, বলো অ্যান্সার বলো। আই ডিড দ্য ওয়ার্ক। আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। বলো আমি কাজটি করিনি, পর্বে বলে যাও, চারটেই বলো। I did not the work. Did I the work? Did I not the work? ডিড আই নট, The work. করা কোথায় যাবে? ডু দ্য ওয়ার্ক। ডিড আই নট ডু দ্য ওয়ার্ক। নেক্সট পয়েন্টে বলো। Sir, did I not the work? আমি কাজটি করিনি, ডিড আই নট, বাংলাটা কি হবে? আমি কি কাজটি করিনি? আমি কি কাজটি করিনি, তাহলে ডিড আই নট ডু দ্য ওয়ার্ক, করা অর্থে ডু ভার্ব হবে ওখানে এবং সেটা প্রেজেন্ট ফর্ম বসবে। ঠিক আছে, পরেরটা বলো। His childhood spent in London. হিজ চাইল্ডহুড, He spent his childhood in ভেরি London. গুড। হি স্পেন, কথাটা ছিল যে সে তার ছেলেবেলা লন্ডনে, কি ছিল প্রশ্নটা? তার ছেলেবেলা লন্ডনে কেটেছিল, তার মানে হি, সে, স্পেন্ট, এস পি ই এন, ইএন T. কি লিখেছো? টি, কারণ T এস লিখেছি। পি ই এন ডি হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তারপর এটা টি, তাহলে হি স্পেন্ট হিজ চাইল্ডহুড, হিজ In হিজ London. চাইল্ডহুড, তারপরে ইন লন্ডন। ওকে, চাইল্ডহুড ইন লন্ডন। যদি এটাকে আমি নেগেটিভ করি তাহলে কি হবে? He did not spend his childhood in London. তখনকার স্পেন্ট বানান কি হবে? হি, Spend. বা ভেরি গুড। তাহলে হি ডিড নট স্পেন্ড, এস পি ই এন ডি, তখন হবে আবার প্রেজেন্ট ফর্ম, তাহলে হি ডিড নট স্পেন্ড বাদ বাকি যা আছে তাই, হিজ চাইল্ডহুড ইন লন্ডন। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্টটা বলো। পরেরটা বলো কমলিকা দাস। কমলিকা শুনতে পাচ্ছে না, বলো কেউ একজন, কে বলে বলো, কেউ একজন বলো, কে বলবে? Did he spend his childhood in London? ঠিক আছে, এটা হয়ে গেছে। পরেরটা বলো, বিষ্ণু নায়ক বলো। হ্যাঁ স্যার বলছি। আমি টেট পরীক্ষা দিয়েছিলাম। আই এক্সাম ফর টেট। আই এক্সামড। না, আর কে বলবে বলো? I took the TET exam. আই I appear. টুক না, তুমি টেট এক্সাম নেওনি, তুমি টেট এক্সাম দিয়েছো, টুক মানে তো নেওয়া। Sir, I appear. আই স্যার আমি অ্যাপিয়ার্ড। লিখে হ্যাঁ স্যার বলো। আমার একটু লাইনটা শোনা যাচ্ছিল না, ওই জন্য আমি কেটে হ্যাঁ বলো জয়েন বলো বলো, করলাম। কি লিখেছো বলো। I appeared the TET exam লিখেছি। আচ্ছা, তার মানে আই এ পি পি ই এ আর ই ডি, অ্যাপিয়ার্ড, তারপরে দা টেট এক্সাম হবে, দা টেট এক্সাম। তাহলে আই অ্যাপিয়ার্ড দা স্যার টেট। শোনা যাচ্ছে না কিছু। স্যার শোনা যাচ্ছে না। হ্যাঁ, আই অ্যাপিয়ার্ড দ্য টেট এক্সাম। অ্যাপিয়ার্ড হ্যাঁ, এ ডাবল তাই। পি এ আর হ্যাঁ। ই ডি, আই অ্যাপিয়ার্ড হ্যাঁ। দ্য টেট এক্সাম। ঠিক আছে, তাহলে ধরো আমি টেট এক্সাম দিইনি, যদি এটা হয় তাহলে কি হবে? আই I did not appear the TET exam. অ্যাপিয়ার্ড নয়, অ্যাপিয়ার্ড, Appear, হ্যাঁ। অ্যাপিয়ার, তাই এ পি পি ই এ আর, উত্তেজনা বশত ভুল বলে ফেলছো। তাহলে আই ডিড নট অ্যাপিয়ার দ্য টেট এক্সাম, এটাই উত্তর। ওকে, চলো আমরা নেক্সট পয়েন্টে যাই। এইবার আমরা মোটামুটি ভাবে শিখে গেলাম যে এটা যে ফর্মুলাটা, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে অবজেক্ট। ইটস ওকে। এরপরে আমরা চলে যাব, আর একটা শুধু পয়েন্ট একটু বাকি আছে। ধরো আমরা অতীতের কোনো অভ্যাস বোঝাচ্ছি, মানে প্রতিনিয়ত যেটা হতো, এটা তো একটা নর্মাল টেট এক্সাম, তো আর তুমি প্রতিনিয়ত বসো না, এটার মধ্যে কোনো রেগুলারিটি নেই।
কিন্তু কোনো কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে রেগুলারিটি আছে, যেমন প্রতিদিন সকালে তুমি স্নান করতে যেতে, এই যে কথাটা, তার মানে কি এইটা একটা রেগুলারিটি মেনটেন করে, তাই তো? তাহলে ধরো আমি একটা সেন্টেন্স লিখছি, সে প্রত্যহ নদীতে স্নান করতো, এটা একটা সেন্টেন্স লিখি। বা সে সকালবেলা মর্নিং ওয়াক করতো, এগুলো সব হ্যাবিট, অভ্যাস। তাহলে সে প্রতিদিন নদীতে স্নান করতো, ধর একটা সেন্টেন্স লিখলাম। তাহলে এটা কি বোঝাচ্ছে? একটু আগে বললাম অভ্যাস বোঝাচ্ছে। যদি অভ্যাস বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা দুটো শব্দ ব্যবহার করতে পারি, একটাকে বলি উড, WULD, আর একটা ইউজ টু। এটা একটু দেখে নাও, কম্পিটিটিভ পরীক্ষা এটা কিন্তু আসে, WULD, উড এবং ইউজড টু, এই দুটো শব্দ আমরা ব্যবহার করে এই অতীতকালের যে অভ্যাস, এই অভ্যাসটাকে বর্ণনা করতে পারি। ঠিক আছে? তাহলে সে প্রতিদিন নদীতে স্নান করতো, তাহলে সে বলতে এখানে সাবজেক্ট হি। এক্ষেত্রে আমি এখানে উড, WULD, অথবা USED, ইউজড টু, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। তাহলে হি উড অথবা ইউজ টু, তারপরে কি করতো? স্নান করা। স্নান করা ইংলিশ কি? বেথ, BATHE কিন্তু। ওকে, তাহলে হি ইউজ টু বেথ। তারপরে কোথায়? হি ইউজ টু বেথ, সে In river. নদীতে স্নান করতো। কোথায়? ইন দা রিভার। প্রতিদিন কথাটা বলেছি, অবশ্যই এটাও বসবে। তাহলে এভরিডে, তাহলে হি ইউজ টু বেথ ইন দ্য রিভার এভরিডে, অথবা উড বেথ ইন দ্য রিভার এভরিডে। এই দুটোর মধ্যে তুমি দুটোর মধ্যে যে কোনো একটা বসাতে পারবে, অর্থাৎ ইউজ টু অথবা উড। ঠিক আছে? এইটা দিয়ে আমরা অতীতকালের কোনো একটি ধারাবাহিক অভ্যাসকে প্রকাশ করে থাকি। ওকে, এইবার এই দুটোর মধ্যে শুধু একটু জেনে রাখো, আমরা সাধারণত লেখার ক্ষেত্রে সব থেকে বেশি ইউজ টু কথাটা ব্যবহার করি, আর বলার ক্ষেত্রে উড কথাটা বেশি ব্যবহার করি, অর্থাৎ একই মিনিং, অর্থাৎ ইউজ টু এবং উড একই ফাংশন, বাট আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ টুটা ব্যবহার করি হচ্ছে গিয়ে লেখার ক্ষেত্রে, ইংলিশ লেখার ক্ষেত্রে, আর বলার ক্ষেত্রে উড কথাটা বেশি ব্যবহার করি। ঠিক আছে? পাস্ট টেন্স নিয়ে আমার তেমন কিছু বলার নেই, অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স নিয়ে আমার তেমন কিছু বলার নেই। তোমাদের কি কোনো প্রশ্ন আছে? বলো, নাহলে আমরা পরের টেন্সে যাব। এনি কোশ্চেন? না স্যার। না, চলো পরেরটা চলে No, গেছি। sir. পাস্ট কন্টিনিউয়াস। এবার পাস্ট কন্টিনিউয়াস আমরা গিয়ে দেখব যে অতীতকালে কোনো একটা ঘটনা চলছিল, কোনো একটা কাজ চলছিল, সেই অর্থে ব্যবহৃত হবে। ঠিক আছে? আগেরটা কি লিখেছিলাম? আমি ফুটবল, আগের কথাটা কি লিখেছিলাম? ফার্স্টের সেন্টেন্সটা লিখেছিলাম যে আমি ফুটবল খেলছিলাম, তাই তো? এইবার হ্যাঁ এবার ধরো একটা সেন্টেন্স আমি লিখলাম, কোনো একটা কাজ যেটা আগে চলছিল, ঘটনাটা চলছিল, এই অর্থে যেহেতু ব্যবহৃত হবে অতীতকালের কোনো একটি সেন্টেন্স যেটা অতীতকালে কোনো একটা সময় ধরে চলছিল, এই অর্থে আমরা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। ধরো এক্ষেত্রে আমি একটা জটিল সেন্টেন্স দিয়ে করাই, মানে জটিল বাক্য। ঠিক আছে? ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, তুমি যখন মাঠে খেলছিলে আমি তোমাকে দেখছিলাম। একটা সেন্টেন্স লিখলাম, তুমি যখন মাঠে খেলছিলে, কমা আমি তোমাকে দেখছিলাম। একটা জটিল বাক্য। জটিল বাক্য দিয়ে একটু কেন দেখাচ্ছে? একটু কঠিন দিয়ে দেখাচ্ছে, কারণ সরলগুলো অতটা আসে না। তাহলে তুমি যখন মাঠে খেলছিলে
আমি তোমাকে দেখছিলাম। দেখো এক্ষেত্রে দুটো কাজই চলছিল। একটা হচ্ছে তুমি মাঠে খেলছিলে, এটা একটা সেন্টেন্স, তুমি মাঠে খেলছিলে। আবার আমি তোমাকে দেখছিলাম, এটাও একটা সেন্টেন্স। এক্ষেত্রে তো দুটো কাজ সংগঠিত হয়েছিল, অতীতকালে চলছিল, এই অর্থে বোঝাচ্ছে। এই দুটোর মধ্যে কোনটা আগে হয়েছিল? আমি মাঠে আগে খেলছিলাম না আমি তোমাকে দেখছিলাম? মানে তুমি মাঠে আগে খেলছিলে না আমি তোমাকে আগে দেখছিলাম? কোনটা আগে হয়েছে? তুমি যখন মাঠে খেলছিলে। এইটা আগে হয়েছে। তুমি যখন মাঠে খেলছিলে, এটা আগে ঘটনা, তাই তো? বেশ, ঠিক আছে। তুমি যখন মাঠে খেলছিলে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। তাহলে এটা হচ্ছে সেকেন্ড কাজ। এইটা যে ফার্স্ট কাজ, এইটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস করব, ঠিক আছে? পাস্ট কন্টিনিউয়াস সেন্টেন্স গঠনের যেটা ফর্মুলা, সেটা কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যদি গঠন করি, তাহলে যে ফর্মুলাটা আমরা ইউজ করব সেটা হলো, সবার প্রথমে আমি যাব সাবজেক্ট, এসইউবি। সবার প্রথমে আমি লিখব সাবজেক্ট প্লাস, এরপরে আমাদের বি ভার্ব ওয়াজ, ওয়্যার, এই দুটোর মধ্যে যে কোনো একটা বসবে, প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম ওয়ান এসটি ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে, কারণ কন্টিনিউয়াস তাই, প্লাস অবজেক্ট। এই হচ্ছে এটার ফর্মুলা। এবার এটা জটিল বাক্য, এরপরে আরো অনেক কিছু থাকবে, কিন্তু সেটা আমরা লিখছি না, একটু পরে শিখবো। তাহলে এই হচ্ছে মূলত ফর্মুলা। তাহলে তুমি যখন মাঠে খেলছিলে, এটাকে যদি আমি ট্রান্সলেট করি, তাহলে কি হবে? ইউ, ইউ এর সঙ্গে ওয়াজ হবে না ওয়্যার? ওয়ার হবে। ওয়ের। তাহলে ডাব্লিউ ই ওয়ার আর, হবে। ওয়্যার উচ্চারণটা ঠিক আছে। তাহলে ইউ ওয়্যার, এইটুখানি বসালাম। এবার ইউ ওয়্যার কি হবে? তুমি মাঠে খেলছিলে, এর মধ্যে ভার্ব কোনটা? প্লে। প্লে, পিএল এ ওয়াই, প্লে, তার সঙ্গে আইএনজি যুক্ত হবে, তোমার প্লেইং। তাহলে ইউ ওয়্যার প্লেইং, মাঠে খেলছিলে। মাঠ ইংলিশ কি? ইন ইন দা, দ্য ফিল্ড। হ্যাঁ ফিল্ড, ইন দা ফিল্ড, ইন দা গ্রাউন্ড, যা ইচ্ছা লিখতে পারো। প্লেগ্রাউন্ড। প্লেগ্রাউন্ড নয়, খেলার মাঠ বলিনি। ইন দা ফিল্ড হতে পারে, ইন দা গ্রাউন্ড হতে পারে। তাহলে ইউ ওয়্যার প্লেইং ইন দা ফিল্ড, ওকে লিখলাম। এবার যখন, যখন ইংলিশ কি? হোয়েন অথবা হোয়াইল, হোয়াইল হতে পারে, কারণ সেই মুহূর্তে আমি হোয়াইলটাই লিখছি, WHIL, হোয়েনও হবে। তাহলে ইউ ওয়্যার প্লেইং ইন দ্য ফিল্ড হোয়াইল। এবার পরের সাবজেক্টটা কে আছে? আমি তোমাকে দেখছিলাম, এই অংশটুকু, তাই তো? এই অংশটুকুর সিম্পল পাস্ট টেন্স হবে, এসপি লিখলাম আমি, বুঝে নাও, সিম্পল পাস্ট টেন্স। এই অংশটুকু কিন্তু আর কন্টিনিউয়াস হবে না। আর প্রথমের যে অংশটুকু আগে কাজ ঘটেছিল, এই অংশটুকুকে আমরা কি করলাম? পাস্ট কন্টিনিউয়াস, পিসি লিখলাম আমি, পাস্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রথমের অংশটাকে আমি পাস্ট কন্টিনিউয়াসে কনভার্ট করলাম, আর পরের অংশটুকু আমি করব সিম্পল পাস্টে। তাহলে আমি খেলছিলাম, আমি তোমাকে দেখছিলাম, একটু আগে শিখে এসছো, আমি তোমাকে দেখছিলাম কি হবে? সাবজেক্টকে আই, দেখা ইংলিশ কি? সি, তার পাস্ট ফর্ম কি? এসএডব্লিউ। তাহলে এস এ ডাব্লিউ। তাহলে আই স, আই স তোমাকে, ইউ, আই স ইউ। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো? ইউ ওয়্যার প্লেইং ইন দ্য ফিল্ড হোয়াইল আই স ইউ, তুমি যখন মাঠে খেলছিলে আমি তোমাকে দেখছিলাম। এবার ফর্মুলাটাকে একটু বাড়াই, প্লাস ওই অবধি অবজেক্ট অবধি আমরা করেছি, আমি একটু আলাদা মার্কিং করে দিই, তোমাদের সুবিধা হবে দেখতে। এই অবধি আমরা এই ফর্মুলা ওয়াইজ করেছি, কোন অবধি? এই অবধি করেছি, উপরের ফর্মুলা ওয়াইজ, যে দুটোর কালার এক। তারপরে আবার কি বসিয়েছি? বসিয়েছি হোয়াইল। হোয়াইল কেন? এটা বেসিক্যালি হচ্ছে লিঙ্কার, প্লাস আবার বসিয়েছি সাবজেক্ট, এসইউবি, মানে সেকেন্ড সাবজেক্ট, প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম টু এনডি, কারণ এটা পাস্ট টেন্স হচ্ছে তাই। তারপরে আবার ইউ, মানে আবার একটা অবজেক্ট আছে, কারণ এটা পরে একটা সেন্টেন্স আছে। তাহলে এই হচ্ছে গিয়ে ফর্মুলা। এই ফর্মুলা ওয়াইজ আমরা এই সেন্টেন্সটাকে কনভার্ট করছি এবং এই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করছি, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে যেটা শিখলাম, যদি পাস্ট কন্টিনিউয়াসে অতীতকালে দুটো ঘটনা ঘটে থাকে, তাহলে এই দুটোর মধ্যে তুলনামূলকভাবে যে ঘটনাটি আগে ঘটেছে তার হবে
পাস্ট কন্টিনিউয়াস, আর পরে যে অংশটা ঘটেছে সেটা হবে সিম্পল পাস্ট টেন্স। এইটুখানের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? বলছি না স্যার। হোয়াইল হোয়েন নেই। ওখানে যেটা খুশি না বসাতে স্যার। পারি তো? হোয়েন মানেও হোয়াইল যখন, হোয়াইল মানেও সেই মুহূর্তে বা যখন, একই মিনিং। আমি হোয়াইলটা লিখলাম কেন, হোয়াইলটা এখানে, হোয়াইলটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কারণ মাঠে খেলার একটা কাজ চলছে সেই মুহূর্তে তুমি দেখেছো, এটা তুমি হোয়েনও বলতে পারো। যেমন ধরো আমি যদি আরেকটা সেন্টেন্স দিয়ে আরেকবার বোঝাচ্ছি তাহলে একটু সুবিধা হবে, মানে আরেকটা সেন্টেন্স লিখছি বেসিক্যালি, ঠিক আছে? ধরো একটা সেন্টেন্স আমি লিখলাম, ধরো একটা সেন্টেন্স লিখছি, আমি যখন বাড়ি পৌঁছালাম তখন বৃষ্টি হচ্ছিল, একটা সেন্টেন্স লিখছি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়, এই যে ডাব্লিউবিসিএস পরীক্ষা 2 দিন আগে হলো সেখানেও এসেছিল, কিরকম প্রশ্ন আসে, এই সেন্টেন্সটা দিয়ে দেবে, এইখানটাতে এই যে সয়ের বদলে সি থাকবে, ওকে? এবার একটা ভুল আছে, তখন নিচে 4টে অপশন থাকবে যে এর মধ্যে কোনটা ভুল, মানে কোন অপশনটা হবে। অথবা প্রশ্ন অনেক রকম ভাবে আসতে পারে, কিরকম ভাবে আসতে পারে, এই সেন্টেন্সটাই ধরো দিয়ে দিল, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে যেহেতু তোমরা নতুন পরীক্ষার্থী। এই সেন্টেন্সটা দিয়ে দিল, এই সয়ের জায়গাটা একটা শূন্যস্থান দিল, এই সয়ের জায়গাটা একটা শূন্যস্থান থাকবে, ওকে? এবার নিচে গিয়ে 4টে অপশন দেবে, অপশন এ, সি, অপশন বি, হ্যাভ সিন, অপশন সি, স, অপশন ডি, অপশন ডি, এম, সি। এই 4টে অপশন দিল, কোনটা হবে সেটা জানতে চাইবে তোমার কাছ থেকে। কথাটা বুঝতে পারলে কি বলতে চাইলাম? আমি বলতে চাইলাম যে এই বিষয়গুলো বেশ কিন্তু ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে এই অর্থে যে তোমাকে এই নিয়মগুলো জেনে রাখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষার সময় ভুল হবে। বুঝতে পেরেছো? তাহলে এখানে কি উত্তর হবে এই অনুসারে? স মানে অপশন সি, অপশন সি। তাহলে স, দ্যাট মিন্স সি, অপশন স। তাহলে এইরকম ভাবে পরীক্ষা আসে, ডাব্লিউবিসিএস ও 2 দিন আগে এসেছিল, ওকে? তাহলে সেই হিসাবে এই নিয়মগুলো একটু মাথায় রাখতে হবে যে যদি কন্টিনিউয়াস টেন্স হয় পরের অংশটা কি হবে। ওখান তার বলে দেবে না যে এটা পাস্ট কন্টিনিউয়াস, ওই সেন্টেন্সটা পড়ে সেন্টেন্সের স্ট্রাকচারটা তোমাকে বুঝে নিতে হবে যে এটা পাস্ট কন্টিনিউয়াস, ওকে? এটা অন্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমরা চলে যাচ্ছি আরেকটা এক্সাম্পল দিই, তারপরে অন্য টেন্সে যাব। আরেকটা টেন্সে যাই, ধরো আমি একটা সেন্টেন্স লিখি, আমি যখন বাড়ি পৌঁছালাম, আমি যখন বাড়ি পৌঁছালাম, আমি আমি যখন যখন বাড়ি পৌঁছলাম, আমি যখন বাড়ি পৌঁছলাম তখন বৃষ্টি হচ্ছিল, তখন বৃষ্টি হচ্ছিল। তার একটা সেন্টেন্স লিখলাম, আমি যখন বাড়ি পৌঁছলাম তখন বৃষ্টি হচ্ছিল। আমি যখন বাড়ি পৌঁছলাম তখন বৃষ্টি হচ্ছিল। চলো এখানে কোন কাজটা আগে হয়েছে, আমি আগে বাড়ি পৌঁছেছি না আগে বৃষ্টি হচ্ছিল? আগে বৃষ্টি হচ্ছিল স্যার। বাড়ি আগে পৌঁছেছি। না, বাড়ি পৌঁছায়নি, আগে বৃষ্টি হচ্ছিল, তখন বৃষ্টি হচ্ছিল, মানে আগে থেকে বৃষ্টি হচ্ছিল। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট কাজ, দ্যাট মিন্স এটার কি হবে, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে তখন বৃষ্টি হচ্ছিল, এটাকে ট্রান্সলেট করলে কি হয়? ইট ওয়াজ রেনিং। ভেরি গুড, কারণ এখানে কোনো সাবজেক্ট নেই। যেসব সেন্টেন্সে সাবজেক্ট থাকে না সেখানে নিজে থেকে একটা সাবজেক্ট বসাতে হয়। কি বসাতে হয়? ইট অথবা দেয়ার। এটার একটা চ্যাপ্টার আছে, ক্লাস 7 এর বইয়ে পেয়ে যাবে, ইন্ট্রোডাক্টরি ইট আর ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে ইন্ট্রোডাক্টরি ইট এখানে ব্যবহার করতে হবে যেহেতু এখানে সাবজেক্ট নেই, ঠিক আছে? এখানে পড়ানো যাচ্ছে না এখানে, তাহলে ইন্ট্রোডাক্টরি ইট এবং ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে ইন্ট্রোডাক্টরি ইট আমরা ব্যবহার করছি, তাহলে কি বলছি, ইট ওয়াজ রেইনিং,
ওকে। আবার এখানে তখন বৃষ্টি হচ্ছিল হচ্ছে ইট ওয়াজ রেনিং। আমি যখন বাড়ি পৌঁছলাম, এখানে যখন কথাটা আসছে তুমি এখানে হোয়াইল অথবা হোয়েন দুটোই ব্যবহার করতে পারো, এটা আমি হোয়েনই ব্যবহার করছি। তাহলে ইট ওয়াজ রেনিং হোয়েন আমি বাড়ি পৌঁছেছিলাম, এইটুখানি হবে আমি বাড়ি পৌঁছেছিলাম, এই যে এই অংশটুকু। তাহলে আমি বাড়ি পৌঁছেছিলাম এটাকে সিম্পল পাস্ট টেন্সে কি হবে? সিম্পল I পাস্ট reached টেন্সে the home. I I reached the home. আই I রিচড, reached. CHED, হ্যাঁ বেশ, আই রিচড হোম, আমি বাড়ি পৌঁছেছিলাম। এনি কোশ্চেন কারো? বলো। স্যার বলছি কোন কাজটা প্রথমে হচ্ছে এটা বুঝবো কি করে? এটা এটা তো তো সেন্টেন্স পড়েই বুঝতে পারছো। আমি যখন বাড়ি পৌঁছলাম তখন বৃষ্টি হচ্ছিল, তোমার বৃষ্টি আগে থেকেই তো হচ্ছিল, সেন্টেন্স পড়েই তো মানে বোঝা যাবে, এটা তোমাকে কেউ বলতে পারবে না। উপরের সেন্টেন্সটা পড়ো, তুমি যখন মাঠে খেলছিলে আমি তোমাকে দেখছিলাম, তাহলে কোন কাজটা আগে হয়েছিল? ও আগে থেকে মাঠে খেলছিল তারপরেই তো দেখতে পেয়েছে। ঠিক আছে, কে প্রশ্ন করলে এটা? অম্বিকা চক্রবর্তী। অম্বিকা একটা প্রশ্ন করছি আমি, তুমি বলো কোনটা আগে হয়েছিল? স্যার past continuous মানে কি দুটো সেন্টেন্স থাকবে? এটা পাস্ট কন্টিনিউয়াস মানে দুটো সেন্টেন্স থাকবে না, একটা সেন্টেন্সও থাকবে। আমি জটিল বাক্য দিয়ে দেখাচ্ছি যেটা কম্পিটিটিভ পরীক্ষায় আসে, সেই হিসাবে জটিল দেখাচ্ছি, ঠিক আছে? ও ঠিক আছে। সরল বাক্যও আছে, জটিল বাক্যও আছে। ওকে, চলো অম্বিকা একটা প্রশ্ন উত্তর বলো। অম্বিকা বলো, আমি যখন হ্যাঁ, স্যার। সকালে খাচ্ছিলাম সে দেখা করতে এসেছিল, এখানে কোন কাজটা আগে হয়েছে? আরেকবার শোনো, আমি যখন সকালে খাচ্ছিলাম সে দেখা করতে এসেছিল, কোনটা আগে হয়েছে? আমি যখন খাচ্ছিলাম। হ্যাঁ ব্যাস, এই তো, এইভাবেই বুঝে নিতে হবে যে কোনটা আগে হচ্ছিল কাজ, ঠিক আছে? তাহলে এই কন্টিনিউয়াস থেকে কোনো প্রশ্ন সেরকম নেই তোমাদের, তাই তো? না স্যার। চলো আমরা পরের টেন্সে যাই। তোমরা যত সহযোগিতা করবে আমি টেন্স তত দ্রুত শেষ করবে। আজকে তাহলে 5টা শেষ করে দেবো, তাহলে আর একটা ক্লাসে তোমাদের টেন্স কমপ্লিট হয়ে যাবে। এবার একটু ভালো করে বুঝবে, হ্যাঁ এবার একটু কঠিনের দিকে যাচ্ছে, এগুলো থেকে প্রশ্ন আসে। আমি তোমাদের পড়ানোর সময় বলেছিলাম যে আমি টু দা পয়েন্ট পড়াই, যে এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসবে আমি বলে দেবো যে এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট। এই পাস্ট পারফেক্ট একটু ভালো করে বোঝো। আমরা আসছি পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সে এর আগে যেটা করেছিলাম যে দুটো কাজ চলছিল অতীতে, এবার আমরা পাস্ট পারফেক্ট শিখবো অতীতে দুটো কাজই হবে কিন্তু শেষ হয়ে থাকবে। উপরটা চলছিল, শেষ হয়নি কোনোটা। তুমি যখন খাচ্ছিলে আমি তখন দেখা করতে গেছিলাম, মানে খাওয়াটাও চলছে দেখা করাও হয়েছে, কিন্তু এক্ষেত্রে শেষ হয়ে থাকবে কাজ একটা, মানে কাজটা সম্পূর্ণ হয়ে থাকবে, জাস্ট এইটাই অর্থে বোঝাবে, এইটুখানি ডিফারেন্স। আর তার ফল এখনো বর্তমান, ওই যেটা না বর্তমান না, সেটা অতীতে ঘটেছে, মানে অতীতে শেষ হয়ে গেছিল কিন্তু কাছাকাছি সময় শেষ হয়েছিল, মানে অনেক আগের সময় শেষ হয়নি। ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিই তাহলে আরো ভালো বুঝতে পারবে, এবং এমন এক্সাম্পল দেবো যে এক্সাম্পলটা তোমরা ক্লাস 7 থেকে শুনে আসছো। ধরো একটা সেন্টেন্স লিখি, ডাক্তার আসার আগে, ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল। ধরো আগের জায়গায় পূর্বে বসাই, কেন? কারণ বইয়ে এই ভাষাটাই থাকে। ডাক্তার আসার পূর্বে, বলো বলো, এই ডাক্তার আসার জায়গায় সে আসিবার পূর্বে রোগীটা মারা ওইটাই গেল। তো, সেটাকে আমি তো বললাম এমন সেন্টেন্স লিখবো যেটা ক্লাস 7 থেকে শুনেছো। ঠিক আছে, আসিবার পূর্বেই করে দিই। আর এটা করতে তোমার কথা কিছুই শোনা গেল না, কে বলছো? অনামিকা? অম্বিকা স্যার। অম্বিকা। এটা দেখেই ওর ভালো লেগে গেল, মনে পড়ে গেল ক্লাস 7-8 তো এইসব প্রশ্ন আসতো আর আমি ভুল করতাম, কি ঠিক না? হ্যাঁ স্যার, আমি সেটাই বলছি, আমি প্রত্যেকবার এটা ভুল করতাম, জানি যতবার আমি, সেটাই। এবার ভালো করে বুঝে নাও, আর ভুল করবে না।
তাহলে এই যে সেন্টেন্স ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, বহু প্রচলিত একটা প্রশ্ন, এই ধরনের সেন্টেন্স বহুবার পেয়েছো, খুব মন দিয়ে দেখো, এই জন্য বললাম যে এটা খুব ইম্পর্টেন্ট। এবার ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে দেখো এই ক্ষেত্রে দুটো কাজ ঘটেছে, ডাক্তার এসেছিল এবং রোগীটি মারা গেছিল, কিন্তু দুটো কাজই সম্পূর্ণ হয়ে গেছিল, রোগীটি মারা গেছে মানে ওই কাজটা সম্পূর্ণ হয়ে গেছিল, ঠিক আছে। এই ধরনের সেন্টেন্সের যেটা গঠন স্ট্রাকচার হয়, সবার আগে স্ট্রাকচারটা দেখাচ্ছি, সেটা সবার প্রথমে হবে সাবজেক্ট, সবার প্রথমে বলবে সাবজেক্ট এসইউবি প্লাস, যেহেতু এটা পারফেক্ট টেন্স তাই পারফেক্টে কি হবে, কি বসে, প্রেজেন্ট পারফেক্টে বসে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্টে বসবে হ্যাড, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড। এবার হ্যাভ হ্যাজ বা হ্যাড এর পরে কি হয়, ভার্বের সর্বদা থার্ড ফর্ম বসে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, আমি 3rd লিখলাম, অর্থাৎ থার্ড ফর্ম 3rd ভার্ব, তাহলে ভার্বের থার্ড ফর্ম। এইটুখানি অবধি লিখি, করি, তারপরে বাদ দিকে অংশ পূর্ণ করব, কেন সেটা বুঝতে পারবে একটু পরে। তাহলে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এই যে ফর্মুলাটুকু লিখেছি সাবজেক্ট হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, এই অংশটুকু কেবল, এখানেও দুটো কাজ ঘটেছে, একটা হচ্ছে ডাক্তার এসছে, একটা রোগীটি মারা গেছে, এই দুটোর মধ্যে যেটা আগে ঘটেছে সেই কাজটার ক্ষেত্রে এই ফর্মুলাটা প্রযোজ্য। এবার আমাকে বলো, আগে ডাক্তার এসেছিল না আগে রোগী মারা গেছিল? আগে রোগী মারা রোগী মারা গেছে। তার মানে ওইটা, হ্যাঁ ওটা আগের কাজ, ওটা আগের কাজ। তাহলে রোগী ইংলিশ কি? পেশেন্ট, তার মানে এখানে রোগী টি বলেছি, রোগী বলিনি, দা পেশেন্ট নির্দিষ্ট করে বলছে, দা পেশেন্ট, ওকে দা পেশেন্ট। এরপরে কি বলবে, অবশ্যই হ্যাড লেখা আছে ওখানে, সাবজেক্ট দা পেশেন্ট, তারপরে হ্যাড। মারা যাওয়া ইংলিশ কি? ডাই, তার থার্ড ফর্ম কি? ডায়েট, ডিআইইটি। তাহলে ওকে, দ্য পেশেন্ট হ্যাড ডায়েট, ভেরি গুড। এবার এই পূর্বে কথাটা হবে, পূর্বে ইংলিশ কি? বিফোর, ভেরি গুড, BEFORE। তাহলে আমি করে ফেললাম পূর্বটা এখানে কি? পূর্বটা হচ্ছে এখানে লিঙ্কার, কনজাংশন, দুটো সেন্টেন্সকে যুক্ত করছে মেইনলি, তাহলে বিফোর। এবার আসবে ডাক্তার আসিবার, মানে ডাক্তার এসেছিল সেই ঘটনাটা এখানে ঘটবে, ঠিক আছে। এই অংশটুকু ডাক্তার আসিবার, এটা ঠিক একটু আগে যেটুকু শিখে আসলে, যে কাজটা আগে ঘটে সেটার প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়েছিল, পরেরটা হয়েছিল সিম্পল পাস্ট, এক্ষেত্রেও সেম জিনিস, যে কাজটা আগে হয়েছে সেটার হবে পাস্ট পারফেক্ট, আর পরের ঘটনাটা হবে সিম্পল পাস্ট। ওকে, তাই এসপি লিখলাম। আর রোগীটি মারা গেল, এটাকে আমরা করেছি পাস্ট পারফেক্ট, পিপি লিখলাম। ওকে, তাহলে কি হবে, রোগীটি আসিবার, এই ডাক্তার আসিবার, ডাক্তার মানে দা ডক্টর কেম, বাহ, কামের পরিবর্তে হবে কেম, কারণ এটা পাস্ট টেন্স হয়েছে তাই। তাহলে পুরো সেন্টেন্সটা কি হলো, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, রোগীটি আসিবার পূর্বে, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। অম্বিকা বুঝতে পেরেছো কেন হলো, কি হলো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আরেকটা সেন্টেন্স লিখে বুঝিয়ে দিই, এটাও বহু প্রচলিত একটা সেন্টেন্স। আমি স্টেশনে পৌঁছবার পূর্বে ট্রেনটি ছাড়িয়া গেল, এটাও পেয়েছো বইয়ে। আমি স্টেশনে, The train had left before I reached the station. পৌঁছবার পূর্বে, আমি স্টেশনে পৌঁছবার পূর্বে ট্রেনটি ছেড়ে গেল বা ছাড়িয়ে গেল। ট্রেনটা ইংলিশে লিখলাম, স্টেশনটা ইংলিশে লিখলাম, বাংলায় লেখা যাচ্ছে।
আমি স্টেশন পৌঁছবার আগে ট্রেনটি ছাড়িয়ে গেল, তাহলে এখানে কোন কাজটা আগে হয়েছে? ট্রেনটা ট্রেনটা ছেড়ে গেছে, তার মানে দ্য ট্রেন হ্যাড হ্যাড লেফট লেফট, তারপরে দা বিফোর The আই রিচড দ্য station. স্টেশন। আচ্ছা, তারপরে বিফোর আই রিচ ফার্স্ট টেন্স দ্য স্টেশন। ঠিকই বলেছো, ভেরি গুড। এটুখানের মধ্যে কোনো প্রশ্ন আছে? এনি না, কোশ্চেন? ওকে, এইবার এই যে উপরে যে সেন্টেন্সটা ছিল, ধরো এই সেন্টেন্সটা একটু কাজ করি। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। আমি যদি এখানে বলি রোগীটি মারা যাবার পর ডাক্তার এসেছিল, আমি কি ভুল বললাম? ভালো করে বোঝো, এখানে আছে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। আমি লিখছি রোগীটি মারা যাবার পর ডাক্তার এসেছিল। ভুল লিখলাম? বা এই দুটোর মানের মধ্যে কি কোনো পার্থক্য আছে? না স্যার। নেই। এটাকে তো ট্রান্সলেট করতে দেবে, পিএসসির পরীক্ষা তো ট্রান্সলেশন আছে। তোমরা যে টেস্টটা শিখছো কত উপকার হচ্ছে তোমাদের কোনো শেষ নেই। পিএসসির পরীক্ষা বা মিশনে নিয়ে আসছে, এই যে রেজাল্ট বেরোলো, এসব পরীক্ষা ডিরেক্টলি ট্রান্সলেশন থাকে, বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বেঙ্গলি। ওকে, সেটা করার জন্য এই টেন্সের জ্ঞান অত্যন্ত প্রখরভাবে থাকতে হয়। তো এটা তোমাদের খুব উপকার হচ্ছে। তাহলে যদি এইরকম সেন্টেন্স থাকে পরীক্ষায়, রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার এসেছিল, তুমি কিন্তু উপরের সেন্টেন্সটা যদি লেখো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ভুল হবে। কথাটা বুঝেছো? এই জাতীয় যদি সেন্টেন্স থাকে তাহলে কি হবে? এখানে ডিফারেন্সটা কি আছে? এখানে পূর্বে আছে আর এখানে পর আছে। পূর্বে মানে হচ্ছে কি বিফোর, আর পর মানে হচ্ছে কি আফটার। আফটার। ঠিক আছে, অর্থাৎ এখানে এই সেন্টেন্সটা আমাকে আফটার ব্যবহার করতে হবে। ওকে, যদি আফটার ব্যবহার করতে হয় তাহলে আমি কি করব? কিচ্ছু না, এই যে সাবজেক্টের যে প্যাটার্ন, এটা তো ফর্মুলা থেকে এসছে, এই যে উপরে টেন্সের ফর্মুলা, এটা চেঞ্জ করার ক্ষমতা কারো নেই। এটা তো ফর্মুলা, এটা কেন চেঞ্জ, এটা কেউ চেঞ্জ করতে পারবে না, কারণ এটা গ্রামাটিক্যাল রুল। তুমি যেটা করতে পারো, সবার আগে এই ডক্টর কেম এই কথাটাকে আগে নিয়ে আসতে পারো। কেন আগে নিয়ে আসবে? কারণ সেন্টেন্সটা আফটার ব্যবহার করতে হবে, তাই। তাহলে ডক্টর কেম নিয়ে আসলাম সবার প্রথমে, এবার লিখলাম আফটার, এবার যেটা করতে পারি, প্রথমের যে অংশটা দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, এই অংশটাকে আমি পরে নিয়ে আসবো। কোনো পরিবর্তন, গ্রামাটিক্যাল যে রুল, তার কোনো পরিবর্তন আমি করিনি বা করতে পারবো না। শুধুমাত্র দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, অর্থাৎ পরের অংশটাকে আগে নিয়ে আসলাম, শুধু আফটার কথাটা ইউজ করতে হবে, তাই। কিন্তু দেখো, ভালো করে খেয়াল করো, গ্রামারের যেটা বেসিক নিয়ম, যে কাজটা আগে ঘটেছে তার পাস্ট পারফেক্ট হবে, তার পরিবর্তন কিন্তু আমি পরের সেন্টেন্সটাতেও করিনি বা করতে পারিনি। কারণ দ্য পেশেন্ট হ্যাড ডাইড এটাই আগে ঘটেছিল, এটাকে কিন্তু আমি পাস্ট পারফেক্টই রেখেছি। শুধু সেন্টেন্সটাকে আফটার দিয়ে লিখতে হবে বলে আমি পরের অংশটাকে আগে লিখেছি। কথাটা মাথায় ঢুকলো? স্যার। তুমি প্রত্যেকটা সেন্টেন্সকেই তাই লিখতে পারো। এখানে আছে আমি স্টেশন পৌঁছবার পূর্বে ট্রেনটি ছেড়ে গেল, তার মানে ট্রেনটি ছেড়ে দেওয়ার পর আমি স্টেশনে পৌঁছালাম, একই উত্তর হবে। কিরকম হবে? I reached the station after the train left the station, বা ট্রেন লেফট। এই সেন্টেন্সটা দুবার স্টেশন কথাটা আছে, এটা তো হবে না। The train had left the station before I reached, the train had left, এখানে স্টেশন কথাটা হবে না, কিন্তু একজন বলেছিল তো আমি লিখেছি, কেউ একজন বলেছিল বলার সময়। দা কি হবে? আমি স্টেশন পৌঁছার পূর্বে ট্রেনটি ছেড়ে গেল, তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট দ্য
হ্যাড লেফট, তারপরে বিফোর আই রিচ দ্য স্টেশন, একবারে স্টেশন কথা হবে। দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচ দ্য স্টেশন। তাহলে এই সেন্টেন্সটাকে যদি আমি এরকম করি যে ট্রেনটি ছেড়ে যাবার পরে আমি স্টেশনে পৌঁছালাম, তাহলে কি হবে? বললাম আই রিচ দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন হ্যাড লেফট। বিফোর হবে না ওখানে, আফটার দ্য ট্রেন হ্যাড লেফট। বোঝা গেল কথাটা? স্যার বলো। স্যার বলছিলাম যে এই যে সেন্টেন্সটা লিখেছেন, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এটা যদি লিখি বিফোর দ্য ডক্টর কেম না, দ্য হবে না, তো পেশেন্ট হবে হ্যাড, না, একদমই হবে না। এটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। নিয়মটা হচ্ছে প্রথমে অংশটার পাস্ট পারফেক্ট হবে, মাঝখানে কনজাংশন পূর্বে পরে যেটা আছে সেটা বসবে, তার পরের অংশটুকু হবে সিম্পল পাস্ট টেন্স। এই ফর্মুলা অনুসারেই তোমাকে চলতে হবে, তুমি ভুলভালভাবে বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে। এনি কোশ্চেন এখান থেকে, এটুখানি থেকে? না আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাবো? বলো, যা বলবে তাই। স্যার আরেকটা আমাদের বলুন তো। একটা করতে দিন। একটা করতে দিচ্ছি না, একটা নয়, কয়েকটাই করতে দিচ্ছি। আচ্ছা করো, লেখো। 1 নম্বর লেখো, ঘন্টা পড়ার পূর্বে তারা স্কুলে পৌঁছালো। ঘন্টা পড়ার পূর্বে তারা স্কুলে পৌঁছালো। ঘন্টা পড়ার পূর্বে তারা স্কুলে পৌঁছালো। 2 নম্বর লেখো, অমিত বাড়ি আসবার পূর্বে নীলিমা চলে গেল। লিখে দিচ্ছি আমি, অমিত বাড়ি আসবার পূর্বে নীলিমা, এক মেয়ের নাম, নীলিমা চলে গেল। চলে গেল, নীলিমা চলে গেল। কি লিখলাম? অমিত বাড়ি আসবার পূর্বে নীলিমা চলে গেল। এটা করে করো একটা। আর একটা বলেছি যে ঘন্টা পড়ার পূর্বে তারা স্কুলে পৌঁছালো। ঘন্টা পড়ার পূর্বে তারা স্কুলে পৌঁছালো। ব্যাস, করো এই দুটো। করো। স্যার হয়ে গেছে। ওদের 1 মিনিট সময় দাও। স্যার হয়েছে। ওকে, হয়েছে স্যার। হয়ে গেছে স্যার। ওকে। বলো, বলো। প্রতীক সরকার। যে প্রতীক সরকার বলো, যাকে বললাম সেই বলো। স্যার আমি বলছি, বলো।
প্রথমটা বলছি, ঘন্টা পড়ার পূর্বে তারা স্কুলে পৌঁছালো। হুম। দে রিচ দ্য স্কুল বিফোর দ্য বেল রিং। ঘন্টা পড়ার পূর্বে তারা স্কুলে পৌঁছলো, আরেকবার বলো অ্যান্সারটা। দে রিচ দ্য স্কুল হুম। বিফোর দ্য বেল রিং। এটা তো পাস্ট পারফেক্ট টেন্স, এখানে তো একটা হ্যাড বসবে, কোথায় সেটা? They had They reached. had হবে বলো they রিয়া had গোস্বামী। reach রিয়া গোস্বামী, রিয়া হ্যাঁ স্যার গোস্বামী। they had reached to school হ্যাঁ স্যার they had reached to school before the টু স্কুল bell না দা স্কুল? তাহলে দে, the school হ্যাঁ এটা দা দা স্কুল, স্কুল হবে। বেশ। তাহলে দে হ্যাড রিচড, আর ইয়ে CHED, রিচড দ্য স্কুল, তারপরে কি হবে রিয়া? বিফোর before the bell ring বিফোর দ্য বেল, বিফোর দ্য বেল রিং। Rang. রিং তো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স র্যাং। ring এর র্যাং হয় তো RNG হ্যাঁ সেটা র্যাং, রিং নয়, রিং প্রেজেন্ট টেন্স। তাহলে দে হ্যাড রিচ দ্য স্কুল বিফোর দ্য বেল র্যাং। এটাকে যদি এইরকম ভাবে লিখি, তারা ঘন্টা পড়ার পূর্বে তারা স্কুলে পৌঁছালো, ঘন্টা পড়ার পূর্বে তারা স্কুলে পৌঁছালো। যদি বলি তারা স্কুলে পৌঁছানোর পর ঘন্টা বাজলো, তাহলে দ্য বেল র্যাং আফটার দে হ্যাড রিচ দ্য school ভেরি গুড, শিখে গেছো তাহলে ফর্মুলাটা, এটাই ফর্মুলা। বলো প্রথমে এটা কে বলবে? অমিত বাড়ি আসবার পূর্বে নীলিমা চলে গেল। Nilima had left before Amit came home ভেরি গুড, নীলিমা হ্যাড লেফট, নীলিমা হ্যাড লেফট, নীলিমা হ্যাড লেফট না চলে যাওয়া ইংলিশ কি? যাওয়া ইংলিশ কি? গো। লেফট মানে ত্যাগ করা, গান। তাহলে নীলিমা হ্যাড গান, জিওএনি গান। তাহলে নীলিমা হ্যাড গান, তারপরে বিফোর অমিত কেম হোম, বাড়ি আসার পূর্বে বলেছি হোম। উল্টোটা যদি হয়, অমিত বাড়ি আসার পূর্বে নীলিমা চলে গেল, নীলিমা চলে যাওয়ার পর অমিত এসেছিল, নীলিমা চলে যাওয়ার পরে, হ্যাঁ অমিত কেম হোম আফটার নীলিমা হ্যাড গন। ভেরি গুড, একদম একদম। তাহলে এটাই ফর্মুলা, বেসিক ফর্মুলা। আফটার এবং বিফোর দিয়ে ব্যবহার শিখে গেছো। পরীক্ষার সময় প্রশ্ন আসে কিরকম, ওই পরের সেন্টেন্সটা দিয়ে দেয়, অর্থাৎ অমিত কেম হোম, তারপরে দিয়ে দেবে আফটার নীলিমা হ্যাড গান। এবার দিয়ে দেওয়ার পর তারপর যেটা করবে, বলবে যে এটা সেন্টেন্স ভুল আছে না ঠিক, এটা একটা সেন্টেন্স কারেক্ট সেন্টেন্স বা সঠিক সেন্টেন্স, এবং সেটাই বুঝে নিতে হবে যে এইটাও সঠিক সেন্টেন্স এরকম ভাবে ব্যবহৃত হয়। ঠিক আছে, আমাদের পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আমার কিছু বলার নেই, আর একটা টেন্স শেখালেই তোমাদের টেন্স কমপ্লিট হয়ে যাবে, মানে পাস্ট টেন্স কমপ্লিট হয়ে যাবে, সেটা হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, আমি কোনো ব্যাচকে এত তাড়াতাড়ি আজ পর্যন্ত করাইনি, তোমরাই ফার্স্ট। তার একটা কারণ, তোমাদের টেটের ক্লাসগুলো আমাকে শুরু করতে হবে মন দিয়ে, তাই। আচ্ছা, এই যে যতগুলো করাচ্ছি, তার মানে ওখানে ট্রান্সলেশন কিন্তু বেড়ে যাচ্ছে, এতগুলো হবে তো একদিনে? কারো কোনো কথা নেই? স্যার আপনি কারেকশন গুলো দিয়ে দেবেন, তাহলে আমরা তো মেলাতে পারি বাড়িতে। মিলিয়ে লাভ কি? আগে করবে তারপর তো মেলাবে, সবার আগে ওই 294টা করবে, স্যার চাপ হবে একটু। এরপরে আমি একটা গ্রুপ খুলে দিচ্ছি, সেটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং গ্রুপ ইংলিশের। ওকে, এবার ওই 294টা করবে খাতায়, তারপরে তার PDF বানাবে আর ওই ডাউট ক্লিয়ারিং গ্রুপে পাঠাবে, আমি এখানে চেক করব। অনলাইনে পড়ো মানে এই নয় যে একদম ফাঁকিবাজি দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে? এই সমস্ত করছি আমি, জানো, কারণ টেট পাস করতে গেলে এসব করতে হবে। অর্থাৎ কি বললাম, ইজি মেথড, একটা ডাউট ক্লিয়ারিং গ্রুপ করে দিচ্ছি অনলি ফর ইংলিশের যা ডাউট ওখানে পোস্ট করবে, আর যা যা কাজ বাড়িতে দেব সেটা বাড়িতে কমপ্লিট করে ওই গ্রুপেই পাঠাবে, পড়ার গ্রুপে না। এটাকে তো ওটা টেলিগ্রামে দেবে? এই গ্রুপেই, হোয়াটসঅ্যাপ গ্রুপে খুলে দিচ্ছে আর একটা, সেটা হচ্ছে ডাউট ক্লিয়ারিং গ্রুপ।
অর্থাৎ যার যার ডাউট আছে ইংলিশে ওখানে পোস্ট করবে, আমি আমার মতো উত্তর দিয়ে দেবো। আর যে কাজগুলো বাড়িতে দেবো হোমওয়ার্ক, সেগুলো ওখানে পোস্ট করবে। অর্থাৎ দেখা যাচ্ছে এই যে 294টা দিয়েছি, এটা কমপ্লিট করবে বাড়িতে, তারপর সেটা ওই গ্রুপে পোস্ট করবে, আমি দেখে নেবো ওখান থেকে। ঠিক আছে? হ্যাঁ স্যার, তাহলে তো কারেকশনটাও হয়ে যায়। সে তো আমি জানি, সেই জন্যই করছি। কতদিনের মধ্যে স্যার দিতে হবে? দিতে হবে 1 সপ্তাহের মধ্যে। যে দেবে না তারটা চেকিং হবে না, কারণ সবকিছুটা রুলস হ্যাঁ রেগুলেশন স্যার, আছে। পড়াশোনাটা হ্যাঁ ঠিকঠাক হ্যাঁ, ভাবে করতে এরকমই হবে। হোক। নেক্সট ক্লাসের আগে দিতে হবে। হ্যাঁ, মানে অনন্তকাল ধরে তার পড়াশোনা চলবে না, কাজে ঠিকঠাক ভাবে এবার থেকে পড়াশোনা করতে হবে। কথাটা বুঝেছো? একটু চাপ দেবো তোমাদের, হ্যাঁ বলেই হ্যাঁ, দিলাম। সেই ঠিক আছে, স্যার পাস। স্যার স্যার সেন্টেন্স একটা কথা বলছিলাম। বলো বলো। স্যার বলছি 19-21-এর তো মানে ফার্স্ট ইয়ারের পরীক্ষা সেপ্টেম্বরে, তো আপনি একটু ইংলিশটা হেল্প করবেন স্যার? ওই ডিএলএড এর হ্যাঁ, ডিএলএড এর। ওতে কিছু ইংলিশ আছে না, তুমি যে কোনো একটা ডিএলএড গ্রুপে থাকো। তুমি কোন কলেজ? আমার এইদিকে রাজা রামমোহন রায় কলেজ। বলা ঠিক হচ্ছে কিনা জানি না, ডিএলএড এর কোশ্চেন সকালবেলা পেয়ে যাবে তুমি। হ্যাঁ, ঠিক আছে? পরীক্ষার স্যার আগেই তো কোন স্যার স্যার একটা আমাকে একটু অ্যাড করে দিন গ্রুপে, বিশেষ করে অ্যানসার গুলো যেন পেয়ে যায়। তুমি অ্যান্সার খুঁজলেই গুলো তুমি বই থেকে পেয়ে খুঁজে যাবে। পাবে। এই অ্যান্সার গুলো পাবে বইয়ে, যে কোনো একটা বই কিনে নাও ডিএলএড এর, আর হ্যাঁ কোশ্চেন স্যার, গুলো ওখানে বই তো পেয়ে যাবে আছে, সকাল এবার 8টার সেরকম সময়। ভাবে পড়া হয়নি সত্যি কথা বলতে। কিচ্ছু পড়তে হবে না, বইটাই শুধু আছে। টুকবে। আর আরে তোমাদের তো ওখানে হলে অনলাইনে যাবে, পরীক্ষা হবে। গিয়ে সব পেয়ে যাবে। দাদা দাদা, তুমি এত চাপ হ্যাঁ স্যার, নিচ্ছ আমাদের কেন? অনলাইনে পরীক্ষা হবে। তা অনলাইনে পরীক্ষা তো দেখে দেখে বই দেখে টুকবে, এতে আবার কেউ চাপ নেয় নাকি? অনলাইনে ঘরে বসে দেখে দেখে টুকবে। আর যদি একান্তই কোনো প্রশ্ন না পারো, যেটা একান্তই পারবে না, আমাকে প্রশ্নটা পাঠিও। যদি আমি সেই সময় ক্লাসে না থাকি, মানে আমার কিন্তু স্কুল আছে, তাহলে হয়তো আমি অ্যান্সারও পাঠিয়ে দিতে পারি। একবার ট্রাই করতে পারো। কথা দিতে পারছি না, কারণ আমি তো সবসময় থাকি না, সামনে আবার মিড ডে মিল আছে, তো তার ফলে কোথায় কখন থাকবো জানি না। তো পাঠিও, স্যার পাঠিয়ে দাও। আপনাদের স্কুল কিভাবে খুলেছে এখন? মিড ডে মিল দিতে যেতে হয়, স্কুল খোলেনি। মিড ডে মিল আর অনলাইনে ক্লাস। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চলো। বাচ্চাদের আস, অনলাইনে ক্লাস করাতে হয়। সব হয়। নেক্সট আমরা চলে আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স খুব সোজা। আগের দুটো যদি বুঝে থাকো, এটাও বুঝবে। একটা কথা বলি, সেটা হচ্ছে যদি 7-8 গ্রামার বই খোলো, দেখতে পাবে যে সেখানে লেখা আছে যে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের তেমন ব্যবহার নেই। দেখবে ভয়েস চেঞ্জ চ্যাপ্টারটা খুলবে, দেখবে ওখানে ভয়েস চেঞ্জ নেই এই টেন্সের, কারণ এগুলো একটু রেয়ারলি ব্যবহার হয়। কিন্তু আমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমাদের প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে জানতে হবে, তার জন্য আমি তোমাদের এতটা এলাবোরেটলি শেখানোর চেষ্টা করছি। ঠিক আছে? ধরো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হচ্ছে, আগে কি হয়েছিল, দুটো কাজ চলছিল, কিন্তু এই দুটো কাজের শেষ হয়ে গেছিল দুটো। যেমন ডাক্তার আগে আসার আগে রোগী মারা গেছিল, মানে একটা কাজ কমপ্লিট হয়ে গেছিল। কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেটা হবে, একটা নির্দিষ্ট সময় ধরে অতীতকালে কোনো একটা কাজ চলছিল, এইটা বোঝাবে। কারণ কন্টিনিউয়াস মানেই ধরে চলছিল, আর পাস্ট মানে হচ্ছে অতীতকালে চলছিল। অর্থাৎ অতীতকালে একটা নির্দিষ্ট সময় ধরে কোনো একটা কাজ চলছিল, এইটাই বোঝাবে হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে? ধরো আমি একটা সেন্টেন্স যদি লিখি, ট্রেনটি ছাড়বার পূর্বে আমরা খেলা করছিলাম। ট্রেনটি 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 ছাড়বার পূর্বে আমরা খেলা করছিলাম। ধরো একটা সেন্টেন্স লিখলাম, ট্রেনটি ছাড়বার পূর্বে আমরা খেলা করছিলাম। ঠিক আছে? এই ক্ষেত্রে এই টেন্সের যেটা গঠন রীতি, সবার আগে তুমি সেটা লিখি। সেটা হচ্ছে প্রথমে বলবে সাবজেক্ট প্লাস হ্যাড বিন। কেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমাদের বলেছিল হ্যাভ বিন, এখানে হ্যাড বিন, তাহলে হ্যাড বিন সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস 1st ভার্ব প্লাস আইএনজি, তার কারণ কন্টিনিউয়াস এটা, তাই বাদ বাকি অংশটা পরে লিখছি। এইবার এখানে যেটা হচ্ছে, ট্রেনটি ছাড়বার পূর্বে আমরা খেলা করছিলাম, এখানেও দেখো দুটো কাজ ঘটেছে। একটা হচ্ছে ট্রেনটি ছেড়েছে, আর একটা হচ্ছে আমরা খেলা করছিলাম, দুটো কাজ ঘটেছে।
কোনটা আগে ঘটেছে? খেলা করা। আমরা খেলা করছিলাম, এটাই আগে ঘটছিল। খেলা করা মানে আমরা খেলা করছিলাম, এটা আগে ঘটেছিল। এবং এখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলছিল, দেখো, কারণ ট্রেনটা ছাড়ার পূর্ব পর্যন্ত এই কাজটা হচ্ছিল, তো একটা নির্দিষ্ট সময় কিন্তু এখানে মেনশন আছে। ওকে, তাহলে আমরা খেলা করছিলাম, এটাকে যদি আমি ট্রান্সলেট করি কি হবে? উই I had হ্যাড বিন, আই কোথা থেকে পাচ্ছ? উই হ্যাড, We had been playing before the train started. আচ্ছা, উই হ্যাড বিন প্লেইং, এই অবধি হলো, ঠিক আছে? অর্থাৎ আমরা খেলা করছিলাম, আমরা উপরে যে ফর্মুলাটা লিখেছি সেই অনুসারে এই অংশটুকুই করলাম। এবার বলছে পূর্বে, পূর্বে মানে বিফোর, আবার লিখে ফেললাম। এবার পরের যে অংশটা, ট্রেনটি ছাড়বার পূর্বে, এটা সেই আগের মতো, ট্রেনটি ছাড়বার এই অংশটা আগের মতো আবার সিম্পল পাস্ট টেন্স হবে। অর্থাৎ আমরা তিনটে টেন্স পরপর করলাম, সবকটাতে কিন্তু প্রথম অংশটুকু সেই নির্দিষ্ট টেন্স হয় যে টেন্সে আমি রয়েছি, আর পরের অংশটা সিম্পল পাস্ট টেন্স হয়। তাহলে ট্রেনটি ছাড়বার পূর্বে, ট্রেনটি ছাড়বার তার মানে কি হবে? দ্য ট্রেন Started. স্টার্টেড, STARTED, স্টার্টেড মানে ছাড়া। তার মানে উই হ্যাড বিন প্লেইং বিফোর দ্য ট্রেন স্টার্টেড, আমরা ট্রেনটি ছাড়বার পূর্বে আমরা খেলা করছিলাম। ঠিক আছে, এইটুকুনের মধ্যে কারো কোনো প্রশ্ন? না স্যার। কোনো প্রশ্ন নেই? স্যার ওটা স্টার্টেড মানে না হয়ে ডিপারচার হতে পারতো কি? ট্রেন ছেড়ে যায়, ট্রেন ছেড়ে গেলে হতো, এখানে ট্রেনটা চালু হয়েছে, চালু হওয়ার জন্য এখানে স্টার্টেড কথা রয়েছে। ঠিক আছে, ধরো এই সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্স বানাই, কি হবে নেগেটিভ সেন্টেন্সটা? ট্রেনটি ছাড়বার পূর্বে আমরা খেলা করছিলাম না, তাই তো হবে। লিখি, ট্রেনটি ছাড়বার পূর্বে আমরা খেলা করছিলাম না, কি হবে উত্তর বলো একজন? We had not been playing before the train started. উই হ্যাড নট বিন, তাই তো? বেশ, ঠিক আছে, লিখি। এই সেন্টেন্সটাকে কপি করলাম, ভালো করে দেখো কি করছি। উই হ্যাড, এখানে একটা নট বসাচ্ছি, বাদ বাকি যা আছে সব কিন্তু সেম জিনিসই রয়েছে। শুধু মনে রাখতে হবে কি, এই নট কথাটা কিন্তু হ্যাড আর বিনের মাঝখানে বসে, মানে উই হ্যাড বিন নট, এটা কিন্তু হবে না, উই হ্যাড নট বিন। ঠিক আছে, তাহলে এটাকে আমি কি করলাম? নেগেটিভ সেন্টেন্স। এটাকে যদি আমি কোশ্চেন বানাই, মানে এই যে সেন্টেন্সটাকে, ট্রেনটি ছাড়বার পূর্বে আমরা খেলা করছিলাম, প্রশ্ন কি হবে? ট্রেনটি ছাড়বার পূর্বে কি আমরা খেলা করছিলাম? Had we been playing before the train started? ট্রেনটি ছাড়বার পূর্বে কি আমরা খেলা করছিলাম? আগে কোশ্চেনটা লিখি, এটাই কোশ্চেন। বলো কি বলছো উত্তর? Had we been playing before the train started? আচ্ছা, বেশ, সবার প্রথমে আসবে হ্যাড, কারণ কোশ্চেন করতে গেলে ভার্ব আগে আসে, তাহলে হ্যাড, তারপরে আসবে উই, তাহলে হ্যাড উই বিন প্লেইং বিফোর দ্য ট্রেন স্টার্টেড, কোশ্চেন মার্ক। ওকে, যদি এইটাকে আমি কোশ্চেন বানাই, কোনটা বলো তো? ট্রেনটি ছাড়বার পূর্বে আমরা খেলা করছিলাম না, এটাকে যদি প্রশ্ন বানাই, কি হবে প্রশ্নটা? Had we not been Had we not been playing before the train started? বেশ, আগে একটা কোশ্চেনটা বানাই, বাংলায় লিখি। ট্রেনটি ছাড়বার পূর্বে কি আমরা খেলা করছিলাম না, কোশ্চেন। হ্যাঁ বলো কি বলছে অ্যান্সার? Had we not been playing before the train started? হ্যাড উই নট, ঠিক আছে, এটাই উত্তর হবে। হ্যাঁ, তার কারণ উইটা এখানে আছে প্রোনাউন, তাই প্রোনাউনের পরে হ্যাঁ, এটা not যদি নাউন কথাটা হতো বসে। তাহলে এক এক হতো।
ওকে, এতক্ষণ ধরে যা যা বললাম এটা হচ্ছে গিয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সব কটা রূপ তোমাদেরকে দেখিয়ে দিলাম, অর্থাৎ নেগেটিভ, পজিটিভ, কোশ্চেন, ইন্টারোগেটিভ। যত যা যা দেখালাম এই অবধি, তার মধ্যে কোনো প্রশ্ন আছে? এনি কোশ্চেন? না স্যার। না স্যার। না স্যার, আচ্ছা, আমি তোমাদের পাস্ট এই টেন্স বাংলাগুলোই কেমন ঘুলিয়ে যাচ্ছে, মানে বাংলা যেগুলো আছে আর কি। একটু গুলিয়ে যাবে, একটু বোঝার চেষ্টা করো আর বারবার প্র্যাকটিস করো। আমি তো অনেকগুলো প্র্যাকটিস সেট দিয়েছি, 294টা প্র্যাকটিস সেট, ওটা টোটাল 555টা পাবে। বেসিক্যালি 294টা অর্ধেক পোর্শন, ওটা টোটাল পাবে 555টা ট্রান্সলেশন ওখানে আছে। 555টা ট্রান্সলেশন যদি ঠিকঠাকভাবে করতে পারো, মানে যদি তুমি 80%ও কারেক্ট করো, তো তুমি ধরে নিও যে তুমি ইংলিশ শিখে গেছো। ঠিক আছে, স্যার, কিন্তু স্যার, খাটতে চিনি। হবে, করতে হবে। স্যার, বলো। চিনি, চিনি এর ইংরেজিটা কি নো হবে না অন্য কিছু আছে? নো নো, KNOW। আমি মানিক স্যারকে চিনি, এটা ছিল তো। হ্যাঁ। আই নো মানিক স্যার, প্রথম 4টে সেন্টেন্স আমাকে দিয়েই আছে, আমি জানি। মানে জানা। জানা মানে নো, KNOW, চিনি মানেই জানা। এনি স্যার, কোশ্চেন? আরেকটা প্রশ্ন, শুনবো আরেকটা শুনবো প্রশ্ন আছে। শুনবো। অম্বিকা চক্রবর্তী কোন প্রশ্ন? বিকাশ মুর্মু? না স্যার। ওকে। বিষ্ণু নায়ক? না চন্দনা স্যার। মণ্ডল, কমলিকা দাস, মোহাম্মদ নাসিরুদ্দিন, ওম প্রকাশ না সাহা, স্যার। প্রতীক সরকার, ঠিক আছে। রীতি চৌধুরী, রিয়া গোস্বামী, সাগরিকা রয়, না স্যার। শিউলি ঘোষ, সুরজ মোল্লা, না স্যার। সুস্মিতা চক্রবর্তী, সুস্মিতা মহাপাত্র, স্বরূপ মণ্ডল। এনি কোশ্চেন? বলো। নো কোশ্চেন। না স্যার। আমাদের টেন্সের পাস্ট টেন্স কমপ্লিট, আর একটা ক্লাসেই তোমাদের পুরো ফিউচার টেন্স কমপ্লিট করে দেব। তারপর তোমাদেরকে ধরবো সবার প্রথমে কম্প্রিহেনশন পার্ট, যে পার্টটা যে কোনো টেট পরীক্ষায়, প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক, সিটেট হোক, সিটেট 2 হোক, সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তোমরা একটু ভালো জিনিস, বা আমি নিজে একটু লাকি বলতে পারো যে আমি ইংলিশ সাবজেক্টটা পড়াই। এটা একটা সুবিধা হলো, ইংলিশের সিলেবাসটা প্রাইমারি, আপার প্রাইমারি, টেট 1, টেট 2 সব কটা এক, সব কটা ক্ষেত্রে একই সিলেবাস, তাই একই সঙ্গে সব কটাকেই পড়ানো যায়, বা সব সেগমেন্টই কমপ্লিট হয়ে যায়। তো আমরা নেক্সট ক্লাসে এই টেন্সটা কমপ্লিট করে সবার প্রথমে টেটে যে প্রশ্নটা, টেটের কোশ্চেন খুললেই পাবে বা পাও, সেটা হচ্ছে গিয়ে প্রোজ এবং পোয়েট্রি থেকে কম্প্রিহেনশন, সেই পার্টটাই সবার প্রথমে আমি শুরু করব। ঠিক আছে, এবং এই পার্টটাতেই তোমাদের কিন্তু পরীক্ষাও হবে, যে ডেট এবং যে তারিখ দেওয়া হয়েছে সেই দিন। ওকে, কেউ একটা প্রশ্ন করছিলে, বলো, তারপরে আজকের ক্লাস অফ করব। বলছি স্যার, ওই যে থাকে না স্পেলিং মিস্টেক, ওইটা কিভাবে সঠিক করা যায়? বানান, ওর কি সঠিক ওটা বানান? কিভাবে ওর করা কি যায় কোনো বলে দিচ্ছি। মানে আমি বাংলায় একটা রুলস আছে, মানে না, রুলস রেগুলেশন মনে করে ওটা হবে না। ছোটবেলায় যখন সন্ধি শিখেছিলে, তখন দেখবে অকারের সঙ্গে আকার যুক্ত হয়ে আকার হয়, হিমযুক্ত আলায়, এরকম হাজারো নিয়ম মনে রেখে সন্ধি মনে রাখার থেকে মুখস্থ করে নেওয়াটা ছিল বেশি ভালো ফর্মুলা। ঠিক ঠিক বলছি হ্যাঁ, কিনা? তা ঠিক। হ্যাঁ, হ্যাঁ। পরীক্ষার সময় তুমি নিয়ম মনে করবে না পরীক্ষা উত্তর লিখবে, তা এক্ষেত্রে মুখস্থ করতে হবে। আমি মোটামুটি 1000 খানিক ভোকাবুলারি শব্দ দেব, সেগুলো ঠিকঠাক ভাবে পড়াশোনা করবে, পরীক্ষার খাতায় গিয়ে দেখবে ওই প্রশ্নই এসছে। এই তো আমি ইডিয়ামস এর রোজ 2টো পেজ দিয়েছিলাম কেবলমাত্র, WBCS এর 2টো ইডিয়ামস এসেছিল, দুটোই কমন, এবং ওই একই পেজ থেকেই এসছে, মানে আমার নোটটার। তো সেক্ষেত্রে আশা করব, ভোকাবুলারি যদিও গ্যারান্টি দেওয়া যাবে না, ভোকাবুলারি যা ইচ্ছাতেই আসতে পারে, তা সত্ত্বেও একটা কনফিডেন্স লেভেল তোমার গ্রো হবে এবং তোমার একটা গেসিং পাওয়ার বিল্ড আপ হবে। ঠিক আছে, ভোকাবুলারি কোনো টিচার কেউ পারবে না যে এইটা আসবে বলতে, কারণ এর কোনো সীমা পরিসীমা কিছু নেই। ঠিক আছে, তাও তো কিছু তো রুল আছে, কোথাও SION সান হচ্ছে, কোথাও TION হচ্ছে, মানে তো না কিছু সেই তো রুলস একটা। আছে, সেগুলো শেখানো যাবে, কিন্তু ভোকাবুলারি ওরকম ভাবে আসে না, আসে হচ্ছে গিয়ে বানান, বানানগুলো তো তোমাকে মুখস্থ করে রাখতে হবে। বিশেষ করে ধরো অ্যাকোমোডেশন, অ্যাডমিটেড, তারপরে কমিটি,
মানে অদ্ভুত টাইপের একটু বানান, COMMI এই জাতীয় বানানগুলোই পরীক্ষায় আসে। এবার আমরা যেহেতু দীর্ঘদিন ধরে এই ফিল্ডে আছি, আমরা জানি যে কোন কোন শব্দগুলো আসে, সেই জাতীয় একটা লিস্ট বা নোট তোমাদেরকে দেব, ঠিক আছে? হ্যাঁ, আর আরেকটা হচ্ছে যেটা ডিকশনারিতে সিরিয়াল কেমন ভাবে সাজানো থাকে, ওইটাও একটুখানি বলে দিন। ওটা টেট পরীক্ষায় আসে না, ওগুলো সব অন্য পরীক্ষার প্রশ্ন বলছো তুমি। না ঠিক স্যার, আছে, আমি এই নেক্সট যে টেটটা হলো সিটেট 31শে দিয়েছো? জানুয়ারি। হুম। না, আমি ওয়েস্ট বেঙ্গল টেটের কথা বলছি, ওতে তো ওই কোশ্চেনটা এসেছে। এই যে পরীক্ষা ডিকশনারিগত দিয়েছে ভাবে তুমি তো। ওটা একদমই সোজা বিষয়, মানে ওটা বাচ্চাদের বিষয়, এক্ষুনি তোমাকে বলে দিচ্ছি ওটা কি আছে। হ্যাঁ এসেছিল একটা একটা, প্রশ্ন এসেছিল, দুটো সোজা। কোশ্চেন বুঝতে পেরেছি। এসেছিল স্যার। আচ্ছা দেখো, এখানে দেখো, প্রশ্ন করেছো, উত্তর পাবে। আমরা ডিকশনারিতে কিভাবে ওয়ার্ড গুলোকে দেখি, প্রথমে দেখি এ দিয়ে শব্দ, তারপরে শব্দটা দেখবো এ দিয়ে যত শব্দ আছে শেষ হয়ে যাবে, তারপর আসবে এ বি, ঠিক আছে? যেমন অ্যাবাকাস, অ্যাবসেন্ট, এরকম আসবে। তারপরে এরপরে কি আসবে, এ বির পরে বি এর পরে কি আসবে, সি, মানে এটা এ বর্ণের, এ গোত্রের শব্দের পরপর আমরা এই টাইপের শব্দ দেখি, প্রথমে এ থাকবে, বি থাকবে, তারপরে সি থাকবে। তাহলে তোমাকে যে শব্দটা দেবে সেটা ডিকশনারিতে কিভাবে সাজানো আছে এটা বর্ণনা, অর্থাৎ ডিকশনারি যেটা নিয়ম, ডিকশনারির নিয়ম এটা আমি তোমাকে বলে দিলাম যে এ বি তারপরে সি তারপরে আসবে ডি, এরকম ভাবে পরপর শব্দগুলো বসানো হয়। ডিকশনারিটা ফলো করো, তাহলে বুঝতে পারবে। তাহলে তোমাকে ওই প্রশ্নটা যেরকম ভাবে করবে, যেটা ডিকশনারি কতভাবে আছে কিনা বা কোনটার পরে কোন শব্দটা হওয়া উচিত, মানে ডিকশনারি অনুসারে কোন শব্দটা হওয়া উচিত, 4টে শব্দ দিয়ে দেবে। ধরো একটা দিয়ে দিলাম আমি অ্যাবসেন্ট, আর একটা শব্দ দিলাম ধরো অ্যাবডন, আর একটা শব্দ দিলাম অ্যাবাকাস, আর একটা শব্দ দিচ্ছি অ্যাবাসাস। এই 4টে শব্দের মধ্যে অ্যাবাকাসটা হবে কোন প্রথমে, শব্দটা, তারপরে হ্যাঁ একটা কোন শব্দটা আগে অ্যাবডন। হবে। ভেরি গুড, ও তো এক চান্সে ধরে ফেললো। কেন? ও দেখে নিয়েছে যে এ বি সবকটার সাথে কমন আছে, তাহলে সবার প্রথমে এ বির পরে কে কার আসা উচিত, এ আসা উচিত। এ এ এসছে, তার মানে এটা 1 নম্বর শব্দ হবে। তাহলে আমি যদি এটাকে সিকোয়েন্টালি সাজাই, বা যদি প্রশ্ন অনেক রকম আসতে পারে, প্রশ্ন কোনটা ডিকশনারি অনুসারে লেখা হয়েছে, তাহলে অবশ্যই এইটা, এই অ্যাবাকাসটা ডিকশনারি অনুসারে লেখা হয়েছে, সবকটাই ডিকশনারি অনুসারে, কিন্তু সবার আগে আসবে এটা। তাহলে এই শব্দটাকে আমি আগে নিলাম, এটা সবার প্রথম। তারপরে কি আসবে, ডি এসছে, দেখো এ বির পরে সি আসা উচিত, সি হ্যাঁ, শব্দ নেই, ডি, অ্যাবডন, অ্যাবডন আসবে স্যার। অ্যাবডন। ভেরি গুড, তার মানে এটা অ্যাবডন, 1 নম্বর তারপরে শব্দ। অ্যাবসেন্ট, তারপরে হচ্ছে অ্যাবসেন্ট। তারপরে অ্যাবসেন্ট এর ভেরি গুড, দেখো ওরা এক আচ্ছা। চান্সে পেরে গেল। এটা সব খুব সোজা প্রশ্ন। এটা 1 নম্বর সেন্টেন্স, এটা 2 নম্বর সেন্টেন্স, এবং 3 নম্বর সেন্টেন্স করতে হবে অ্যাবসেন্ট এইটা। কেন বলো তো? কারণ এখানে দেখো, এস এর এখানেও পর এস ই আছে, আছে। এখানেও এস আছে, কিন্তু এখানে এস এর পরে ই আছে, অর্থাৎ এটা আগের শব্দ, এটা আছে ইউ, এটা লাস্টের দিকের শব্দ, তার মানে এটা হবে একদম 4 নম্বরের শব্দ। যে প্রশ্ন করেছিল উত্তর পেয়েছে আশা করি। এর থেকে সোজা প্রশ্ন আর হয় না, আর এসব প্রশ্ন 22 সালের পরীক্ষা আসবে না, এটা ধরে নাও, কঠিন প্রশ্ন হবে। এটা প্রশ্ন যদি থাকে না পরীক্ষার সময়, এলএস এর স্টুডেন্টরা খুব লুপে ভাই। নেবে। কি না, এই আগের বারের পরীক্ষাটা এসেছিল। এসছিল যদি কোনো কারণে, এরকম তার কোশ্চেন আগেও থাকে তাহলে খুব আগেও ভালো হয় আর এসেছিল। কি। এটা দুটো পরীক্ষাতে। দেখো সব প্রশ্ন তো আর কঠিন থাকে না, সোজা তো থাকবেই। একটা দুটো প্রশ্ন একদম সোজা থাকে, এটা সোজা গোত্রের প্রশ্নের মধ্যে পড়ে। চন্দনা, বুঝতে পেরেছো? তাও স্যার কিছু দিলে একটু প্র্যাকটিস করতাম। এইগুলো এইগুলো ওইভাবে আসে না, এগুলো প্র্যাকটিস করে লাভ নেই, এগুলো আসলে নিজেই পারবে, এগুলো একদম সোজা জিনিস, যেগুলো প্র্যাকটিস এগুলো একটু করার ডিকশনারি ফলো করো, দেখো চলে আসবে। চলে আসবে। আর যেগুলো প্র্যাকটিস করার 1000 খানা যদি ভোকাবুলারি দেব, ওটা মুখস্থ করতে তোমার 2 মাস লাগবে, তখন তুমি বলবে না যে স্যার এগুলো দিন প্র্যাকটিস করব। ঠিক আছে, সবই তো শুরু। ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততগুলোর জন্য যতগুলো ট্রান্সলেশন দেওয়া আছে প্রত্যেকটা ট্রান্সলেশন করে ফেলবে। ওকে, আমি একটা গ্রুপ ক্রিয়েট করে দেবো স্যারের সাথে কথা বলে, ডাউট ক্লিয়ারিং গ্রুপ। সেখানে যারা যারা করেছো প্রত্যেকেই পাঠাবে, যারা যারা করেছো মানে কি করতে প্রত্যেকেই হবে, করে ওখানে পাঠাবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এতটুকুই থাক, দেখা হচ্ছে পরের ক্লাসে। টাটা, বাই অ্যান্ড গুড নাইট। গুড নাইট। থ্যাংক ইউ স্যার। গুড নাইট।